সাজু একজন দর্শক উনি আমাকে প্রশ্ন করেছেন, খালেদ আপনি সবার আর্থিক হিসাব চান, অথচ এস এফ রহমান, আমি ধারণা করছি এটা সালমান এফ রহমানের কথা বলা হচ্ছে, যে থেকে আপনি কত টাকা আয় করেছিলেন সেটাও বলা দরকার, এবং ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি কেন হলো সেটাও পরিষ্কার করা দরকার। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করতাম, 8 বছর কাজ করেছি। সালমান এফ রহমান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক বা উদ্যোক্তা ছিলেন। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করে পয়সা নিয়েছি 2019 সাল পর্যন্ত। কত টাকা করেছিলাম সেটা ব্যাংকের হিসাবে পুরোপুরি আছে, সেটাও বলতে পারি। ভালো টাকাই পাইতাম আমি। হ্যাঁ, আমি বাংলাদেশে একজন মানে অনেক টাকা বেতন পাওয়া সাংবাদিক ছিলাম। তো সেটা সালমান এফ রহমান থেকে আপনি কত টাকা আয় করেছিলেন, আমি এটা এরকম কখনো এইভাবে ব্যাপারটা দেখি না। কারণ হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন কাজ করতাম, আমি ইন্ডিপেন্ডেন্টলি সেখানে কাজ করতাম। উনি যখন মন্ত্রী হয়েছেন, গাড়িতে যখন পতাকা লেগেছে, তারপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই। 2 হচ্ছে ক্ষমতাসীন দলের মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি। ভাইরে, ওইটা ছিল একটা প্রেস ব্রিফিং, মানে সাংবাদিকদেরই ওইখানে বসার কথা। স্টেজে বসার কথা হচ্ছে বিএনপির নেতৃবৃন্দের। আমি ওইখানে গেছি, আমাকে যেহেতু অনেকে চেনেন, তারা বিব্রত হচ্ছিলেন কারণ আমি বসার জন্য কোনো জায়গা পাইতেছিলাম না। সালাউদ্দিন সাহেব ওইখানে বলছেন যে খালেদ আপনি দাঁড়ায় না থেকে আপনি আমার সাথে চেয়ারটা বসেন। আমি বসতে চাইছিলাম না, তারপরে উনি বসছেন, তারপরে উনি চলে গেছেন। এটা হলো ক্ষমতাসীন মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি। হাওয়েভার আমার কিছু বলা না, আমি একটু আবার মাহফুজ আলম সাহেবের কাছে, কিছু বলা নেই বলে অনেক কথা বলে ফেলছি, মাহফুজ আলম সাহেবের কাছে একটু যাই। আবার যারা মাহফুজ আলম, আপনার কি মনে হয় যে ধরেন আমরা আপনার সাথে আলোচনা করে অল্টারনেটিভস এবং আপনাকে বুঝতে চাওয়ার প্রেক্ষিতে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে যখন 20 বছর পরে বা 10 বছর পরে, 15 বছর পরে, একটু ঠান্ডা হওয়ার পরে, একটু সময়টা যাওয়ার পরে, আর একটু গবেষণার সময় যখন মাহফুজ আলমকে বাংলাদেশের ইতিহাসে কিভাবে ব্যাখ্যা করা হবে, ধরা যাক উনাকে কি বলা হবে উনি জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইনার, উনাকে কি বলা হবে যে উনি যে দলটা উনার করার কথা ছিল সেই দলটা উনি করেন নাই, বরং ওই দলটার মধ্যে উনি বিভাজন দেখছেন, নাকি বলা হবে যে এই যে আপনি এখন যেটা বললেন যে না আপনি যে আন্দোলনটা নিয়ে আগায় যাচ্ছেন, ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি, আমি যদি ঠিক বলে থাকি, এইটাকে সামনে বা এইটাকে সবার মধ্যে জনপ্রিয় করার একজন। আমি একটু আমার প্রশ্নটা ব্যাখ্যা করি। প্রশ্নের প্রথম অংশটা মেটিকুলাস ডিজাইনার আমি কেন বলতেছি, আমি জুলাই আন্দোলন কিন্তু আমি প্রথম থেকে মানে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতেছিলাম। আমার ধারণা যে আপনিও জানেন যে আমি এটা লক্ষ্য করতেছিলাম, কারণ আমি 5 জুলাই 2024 কোটা আন্দোলনে প্রথম শো করি, যখনও কোটা আন্দোলনটা আসলে জমে নেয়। তারপরে 12-তে, 19-এ, 26-এ সেগুলি আলাদা কথা। কোটা আন্দোলনটাকে আমার কখনোই মানে এইটা এরকম মনে হয় নাই যারা কোটা আন্দোলন করতেছেন, মানে কোটা বিরোধী আন্দোলন করতেছেন তারা, বা বৈষম্য বিরোধী আন্দোলন করতেছেন তারা সরকার পতনের আন্দোলন করতেছেন, এটা আমার কখনো মনে হয় নাই। কিন্তু পরে যখন ঘটনা পরম্পরাগুলি দেখা গেল, তখন মনে হইল যে হ্যাঁ, এইটার মধ্যে সরকার পতনের বীজ নিহিত ছিল। এখন সেই মেটিকুলাস ডিজাইনারটাকে আপনি, মানে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে সবাই মনে করছে এটা একটা এলোমেলো আন্দোলন, আসলে এই আন্দোলনের পিছনে খুব বড় মাথা ছিল, এই মাথাদের একজন মাহফুজ। আপনি কি এইটা একটু বলবেন কিনা যে আসলে ওই জায়গা থেকে আইসে বর্তমান পর্যন্ত একটু অতীত, বর্তমান, ভবিষ্যৎটা একটু আপনারা যদি একটু বলেন। আমি আসলে অতীত এত চর্বিত চর্বণ হয়ে গেছে এবং এত ডিজাইনার, এত মাস্টারমাইন্ড বের হয়েছে, এখন আসলে এত আর আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করি না এসব নিয়ে। বাট ফর হিস্টোরিক রেকর্ড যদি বলতে পারি দুইটা কথা। 1 নম্বর কথা হচ্ছে, কোন আন্দোলনই মানে যে কোনো গণবিপ্লব, গণ আন্দোলন বলি, অভ্যুত্থান বলি, সেটাতে দুইটা ঘটনা হয়। একটা ঘটনা হচ্ছে আপনার, আপনি এটাকে জমাবেন কিভাবে, জনগণকে সংঘবদ্ধ করবেন কিভাবে। প্রাথমিক জনগণ, যদি আপনাকে এটাকে লেনিনের কথা ধরে ভ্যানগার্ড গ্রুপ বলি, যে একটা ভ্যানগার্ড, যে যারা হচ্ছে সামনে আগায় যাবে, যারা হচ্ছে জনগণকে দেখাবে পসিবল, এইভাবে করাটা সম্ভব, তোমরা নাইমা আসো, সেটা অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাকে পলিটিক্যাল মাথা খাটাইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু জনগণের যেই মানে সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব, যেটাই বলি না কেন, সেটা 16ই জুলাই বিশেষ করে শহীদ আবু সাইদ কে শহীদ করার পরে এরপর থেকে যেই স্রোত জনগণের, সেটাতে কোনো ডিজাইনার, কোনো মেটিকুলাস প্ল্যান কিচ্ছুই ছিল না। এবং আমি এটা আরো ব্যাখ্যা করছি, আর ব্যাখ্যার দাবি রাখে না। এটা আপনি 69 গণ অভ্যুত্থান বলেন, 52টা বলেন, 52 থেকে ভাষা আন্দোলন হয়েছে আপনার মনে হয়? নো। 48 সালের আগস্ট মাসে পাকিস্তান স্বাধীন হইল, ইস্ট পাকিস্তান। আমরা তখন ইস্ট বেঙ্গল ছিল, এরপর ইস্ট পাকিস্তান করছে তারা। যাই হোক, তো বিষয়টা হচ্ছে
আপনার 48 সেপ্টেম্বর থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছে। বারবার চেষ্টা করা হচ্ছে, বারবার নেগোসিয়েশন হচ্ছে। হ্যাঁ, তো এর ভিতর দিয়ে মানে ইভেন জিন্না সাহেব আসার আগে অনেকে দেখেন এটা 47 সেপ্টেম্বর, নট 48। তো আম, তাহলে ওই সময় থেকে বোঝার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষাটাকে আমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে কিনা, হ্যাঁ, বা রাষ্ট্রভাষা হবে কিনা, হইলে আমি চাকরি পাবো কিনা। প্রশ্নটা তো এটা, আজ পর্যন্ত প্রশ্ন এটা। হ্যাঁ, তো ইকোনমি কোয়েশ্চেনটা, ফলে আপনি তখন থেকে এটা বারুদগুলো জমতেছিল। অনেকে অনেকভাবে চেষ্টা করছে, একটু আগে যেটা বললাম যুবলীগ, আওয়ামী লীগ, তারপর হচ্ছে অনেকগুলো উদ্যোগ, তমুদ্দুন মজলিস, বিভিন্ন রকম উদ্যোগ, সাহিত্যিক উদ্যোগ, সৈনিক পত্রিকা বের করতো তারা। তমুদ্দুন মজলিস একটা পত্রিকা ছিল, এখন অনেকে চিনে না জি, এই পত্রিকা, যাই হোক। বাট আমরা দ্য পয়েন্ট পয়েন্ট ইজ, এটা থেকে আপনি একটা স্রোত তৈরি করলেন। সেটা একদিন হুট করে একটা ঘটনার দিকে রূপ নিল, যে ঘটনাটার কারণে আপনার অনেকগুলো মানুষ শহীদ হইলো। আজকে আমরা ভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে পালন করি। 69 গণ অভ্যুত্থানের same। আপনি বারবার চেষ্টা করছেন, ভাষা নিয়ে ঘেরাও আন্দোলন করলেন 69-68 5-6 ডিসেম্বর, যদি আমি ভুল না বলি, 1 তারিখ আগে পরে হইতে পারে, কিন্তু ডিসেম্বরের প্রথম দিকে উনি ঘেরাও আন্দোলন করলেন। ওই সময় যেখানে এখন বঙ্গভবন, ওখানে ছিল গভর্নর জেনারেল হাউস বা বা এরকম। তো ওদের ওখানে ঘেরাও দিলেন উনি। এই ঘেরাও হচ্ছে যে ওই সময় শেখ মুজিবুর রহমান কিন্তু ভিতরে, মানে আগরতলা ষড়যন্ত্র মামলায়। তখন উনি কিন্তু এই উদ্যোগটা নিলেন। ছাত্ররা 11 দফা কেন্দ্রিক মানে আন্দোলন করতেছে, আর বাসানি নেমে দেখাইলেন যে এটা সম্ভব, তোমরা এটা সম্ভব, আইয়ুবকে ঠেকানো, আমরা শেখ মুজিবকে বের করা, একটু যদি এটা আপনি, সম্ভব। আমি একটু ব্যাখ্যা, জি হ্যাঁ, না না, এটা ব্যাখ্যা জি করি, এটা জি ব্যাখ্যা করি, বাংলাদেশের জনগণ জানা দরকার। এটা ব্যাখ্যা করে আমি আরেকটা কথা বলে শেষ করব, এটা আমি মনে করি এটা রেকর্ডের জন্য রেখে দিই। তো এটা হচ্ছে প্রথমে একটা দফা গেল, ডিসেম্বরের প্রথম দফা। ওখানে ওখানে মানুষ নিহত হইলো। ওই সময় আমাদের একজন টিচার, এখন ঢাকা ইউনিভার্সিটি টিচার, ডক্টর মাহবুবুল্লাহ, উনি নিজে হুম, আমাকে বলছে ওনারা ঘেরাও আন্দোলন করে, ওনারা কিন্তু তখন ওনাদেরকে সবাই খুঁজতেছে, পাকিস্তানের মানে মিলিটারি এবং পুলিশ খুঁজতেছে। উনি কিন্তু প্রায় কয়েক সপ্তাহ উনি মানে আত্মগোপনে ছিলেন। পরে যখন জানুয়ারির দিকে আন্দোলনটা একটা মোমেন্টাম পাইলো, শহীদ হওয়ার পরে, তখন কিন্তু ওনারা আবার এই আত্মগোপন থেকে বেরিয়ে আসলেন। তারপরে আন্দোলনটা আরো ফেয়ার জমে এনাফ, উঠলো জি ফেব্রুয়ারির দিকে। জি জি, একটু শেষ হুম করি। হুম হুম আমি মনে করি এটাই আজকের আলোচনা, এর চেয়ে এটাই গুরুত্বপূর্ণ হবে। হুম। সেটা হচ্ছে যে তখন এটা মোমেন্টাম পাইলো এবং এটা গড়ে উঠলো। আমরা কি কখনো বলি যে 69 গণ অভ্যুত্থান এক ষড়যন্ত্র? হুম 69 গণ অভ্যুত্থান, এটা এটা বলছে আইয়ুব খান বলছে, হুম। এটা বলছে ইয়াহিয়ারা বলছে, এটা বলছে পাকিস্তানের জান্তা বলছে, আজকে না না, যেরকম আওয়ামী লীগ বলে। হ্যাঁ, হ্যাঁ, তো এইভাবে বলে আর কি। কিন্তু যেটা প্রফেসর ইউনূস যেটা বলছেন, সেটা আমি বলি, আমাকে হুম, নিয়ে দুইটা কথা বলা হয়েছে। হ্যাঁ কোথাও বলেন। মাস্টারমাইন্ড শব্দটি ইউজ করে না। মাস্টারমাইন্ড ইজ এ ব্যাড ওয়ার্ড। মাস্টারমাইন্ড ইজ এ ওয়ার্ড, আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মাস্টারমাইন্ড অলওয়েজ ব্যাড ওয়ার্ড। প্রফেসর ইউনূস নট মাস্টারমাইন্ড রিয়েলি শব্দটা মাহফু, ব্যবহার, জনাব আলম, না নট না, রিয়েলি আমি আমি মাস্টারমাইন্ড ব্যাড ওয়ার্ড না। কারণ কারণ মাস্টারমাইন্ড বলতে বুঝায় হচ্ছে কুশীলব। অনেক সময় আপনি এই যে এখন বিশ্বকাপ চলতেছে, আপনি দেখবেন একটা টিমের ধারণা চেঞ্জ না, করে দেওয়ার জন্য একটা খালেদ ভাই, মাস্টারমাইন্ড শব্দ ব্যবহার করে। জি, আমার কাছে শুনে, খালেদ ভাই, আমি বলি মাস্টারমাইন্ড শব্দটা শুনে আমার কাছে খারাপ লাগে না। আচ্ছা আপনি বলেন, আপনি না বলেন, না আমার প্রশ্ন না, আছে। জি খালেদ ভাই, জি, আমি বলি হুম, ফাজিল মানে হচ্ছে ডিগ্রি পাস, মানে ডিগ্রি পাস, যার, হ্যাঁ ডিগ্রি, না হ্যাঁ। না, ফাজিল মানে ডিগ্রি পাস না রে ভাই। ফাজিল মানে হচ্ছে বেয়াদব যার বা মধ্যে যে না না, যার বেফুজুল মধ্যে কথা বলে ফজিলত যারা, আছে। জি না না, যে ফজিলত আছে, জি, এই যে আপনি যেগুলো বলতেছেন, এটাই হচ্ছে যে ফাজিলের মিনিংটা বদলে গেছে। হুম মানে ফাজিল মানে হচ্ছে যার মধ্যে ফজিলত আছে, যার হুম, মধ্যে মর্যাদা আছে। রাইট রাইট। যে মর্যাদাবান হইলো তাকে ফাজিল বলে। হ্যাঁ, এটা ডিগ্রি পাশের আচ্ছা ঠিক আছে, সমমান, না কিন্তু আমি মূল আমি আরবি আমি যোগাযোগের হ্যাঁ, ছাত্র ভাই, আমি কনোটেটিভ মিনিং আর ডিকশনারি মিনিং এর সেমেন্টিক মিনিং এর তফাৎ আমি বুঝি। আমি আমি তর্ক করব না, জি, তফাৎ আমি বুঝি। শুধু দুইটা স্টেটমেন্ট, হ্যাঁ আপনি বলেন তো, হ্যাঁ মেক মাস্টারমাইন্ড, করি, হ্যাঁ বলেন বলেন। মেক করি। যে আমাদের শফিকুল আলম ভাই যে স্টেটমেন্টটা দিয়েছেন অ্যাবাউট মি, হুম এবং প্রফেসর ইউনূস যেটা দিয়েছেন, এখানে মাস্টারমাইন্ড শব্দটাই বলেন। স্যার খুবই ক্যাটাগরিক্যালি শব্দটি ইউজ করছেন, ব্রেইন বিহাইন্ড। হুম হ্যাঁ, এবং এই ব্রেইনস বিহাইন্ড আপনি যে কোনো ওয়েস্টার্ন ডিবেটে বা পলিটিক্যাল তর্কে এটা বলে যে হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দা মানে কি বলা যায়, পিপল হু হ্যাভ থট অ্যাবাউট দিস থিংস। ওকে তো ওকে, বিষয় হচ্ছে এটাকে বাংলাদেশে যে ফ্রেমিংটা করেছে, ইট হ্যাজ মানে
মানে made so much difficulty for me. So মানে যাই হোক, এটা আমি বলতে চাই আর কি। তো এটা আমি বলতেছি যে মেটিকুলাস ডিজাইন, উনি যে শব্দটা ইউজ করছেন অথবা এরপরে যেটা হয়েছে, উনি ওনার জায়গা থেকে উনি স্টোরি টেলিং এর জন্য বলেন, এই পুরা ঘটনাটাকে উনি সারা দুনিয়া ব্যাপী স্টোরি টেলিং করেন, উনি যেভাবে বলছেন এটা একটা। কিন্তু সাধারণ জনগণের কাছে এটা হচ্ছে প্রথম দিকে অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব যারা ছিল, স্টুডেন্ট লিডারশিপ, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে এটাকে একটা জমাইতে হবে। এবং জমছে যখন সরকার রিয়েক্ট করছে, এবং সরকার রিয়েক্ট খুব ব্রুটালি করছে, এবং ব্রুটালি করার কারণে সরকার অজনপ্রিয় হয়েছে। জনগণ বুঝতে পারছে যে ছাত্ররা যদি নামে এবং নেমে যদি শহীদ হইতে পারে, ওয়াই শুডন্ট উই, এবং ওয়াই শুডন্ট উই জয়েন দেয়ার মার্চ এন্ড প্রটেস্ট। এবং মানুষ তখন নামছে, মা বোনেরা নামছে, খালারা নামছে। তো কখন নামছে? যখন ছাত্ররা একটা উদাহরণ তৈরি করছে যে আমরা নামছি, আমরা শহীদ হইছি, এন্ড এই যে তোমরা এবার নাম। এবং শহীদ হইয়া তারা এই সাক্ষ্যটা দিচ্ছে যে ওকে, নাও উই হ্যাভ। আমার এখানে দুইটা খালি, আমি একটু আগানোর জন্য আমার খালি দুইটা খালি এখানে প্রশ্ন। আমি শব্দর ওই সিমেন্টিক মিনিং এর দিকে আমি না যাই, কনোটেটিভ মিনিং এর দিকে আমি না যাই। আপনাকে যদি ব্রেইন বিহাইন্ড পরিচয় করাই দিতে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা শুধু কথার কথা বলেন নাই, উনি আপনাকে নিয়ে গেছেন সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনে, সে বক্তৃতা দেওয়ার সময় আপনাকে উনি স্টেজে উঠে পরিচয় করাই দিচ্ছেন, কারণ উনি এটা মিন করছেন, এটা একটা হঠাৎ ঘটনা না। মেটিকুলাস ডিজাইনের ক্ষেত্রেও এটা বলতে গেলে আমার কাছে মনে হয় শুধু এটা স্টোরি টেলিংয়ের জন্য এটা হঠাৎ ঘটনা না। তাও যদি আমি আপনার কথা মেনে নিই যে আচ্ছা এটা একটা হঠাৎ ঘটনা হইতে পারে, তাহলে আপনি আমাকে বলেন তো, যেই আন্দোলনের মধ্যে ছাত্রদের দেখিয়ে দেওয়া পথে জনতা এবং সবাই অংশগ্রহণ করলো, সেই আন্দোলনের যেইটাকে আমরা ক্ষমতার ভাগাভাগি বলি, সেই ক্ষমতার ভাগাভাগিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনারা যারা সুন্দর করে কথা বলেন, বেশি করে পড়ালেখা করছেন, তারাই কেবলমাত্র ক্ষমতার ভাগাভাগির অংশীদার কেন হইলেন? মানে সেইটার অংশীদার কেন? মানে যেই ছাত্র, আমি সহজ করে আমার যে কাছে যতটুকু খবর আছে, আমি তখন জার্মানিতে ছিলাম, সহজ করে যতটুকু করে বলি, যেই ছাত্ররা পথ দেখাইছে ঢাকায়, আপনারা একইভাবে ঝিনাইদহে বা কুমিল্লায় বা আমার পার্বত্য চট্টগ্রামেও সেই ছাত্ররা ওই জেলা শহরেও রাস্তায় নাইমা, কারণ আবু সাইদ স্বয়ং রংপুরের ঘটনা, একইভাবে পথ দেখাইছে। কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে আপনারা গেলেন, আপনারা লিড করলেন কেন? মানে আপনারা কিভাবে নিজেদেরকে নিজেরা প্রতিনিধিত্বশীল বললেন? মানে কেমনে? ওই আন্দোলনের তো কোনো নেতৃবৃন্দ ছিল না, ছিল সমন্বয়ক। আপনারা মানে এটা কেমনে করলেন, এবং এই পরিচয়টা তখন আপনারা কিভাবে মাইনা নিলেন? এখানে তো ধরনের রিপ্রেজেন্টেশন বলতে তো দুনিয়াতে একটা শব্দ আছে, কিন্তু মানে কয়েক হাজার মানে আন্দোলনরত যারা আছে তাদেরকে, বা যারা আহত শহীদ হয়েছে তাদের ফ্যামিলি মেম্বার, এইভাবে কিন্তু কখনোই রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় না। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমরা এদেরকে মাইনে নিছি। এখন আপনি যদি বলতে পারেন আজকে রিট্রোস্পেক্টিভলি আমার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমকে পছন্দ হয় না, ওরা না ক্ষমতা কুক্ষিগত করছে, এই কথাটা আগস্ট মাসে কেউ বলছে? সেপ্টেম্বর মাসে? অক্টোবর মাসে? কিন্তু 69 নভেম্বর মাসে? সালের উদাহরণ আপনি দিলেন জনাব আলম, কিন্তু 69 সালে আপনি যাদের কথা আপনি বললেন, যারা লুকায় ছিল পরে বাইরে আসছে, যারা এই কাজ করছে, তারা কেউ গিয়া কি ক্ষমতার, মানে যেটার হচ্ছে ক্ষমতা কাঠামো এবং পুরনো বন্দোবস্তর ক্ষমতার কাঠামোটা, মানে তারা সেই ক্ষমতার মধ্যে গিয়ে বসছে তাদের কেউ, বা কখনো বসে? আচ্ছা, আপনাকে একটু বললি, হ্যাঁ 69-এ যখন শেখ মুজিবুর রহমানকে এরা বের করছে স্টুডেন্টরা কি জন্য? হ্যাঁ। শেখ মুজিব উইল লিড দ্য স্ট্রাগল এগেইনস্ট পাকিস্তানিজ। সেখানে শেখ মুজিবুর রহমান যখন লাহোরে গোল টেবিলে বসলেন, তখনকার পত্রিকাগুলো একটু দেখেন, তখন কিন্তু স্টুডেন্ট লিডাররা অপোজ করছে যে আপনারে আমরা বের করছি কি আপনারা এই গোল টেবিল মিটিং করার জন্য নাকি? হ্যাঁ, শেখ মুজিবের এই স্ট্র্যাটেজি নির্বাচনী রাজনীতি সফল হয়তো প্রমাণিত হয়েছে, বা এটা এটা আমরা আলোচনা করতে পারি। কিন্তু কথা হচ্ছে স্টুডেন্টরা, আমি তো মনে করি স্টুডেন্ট না, শুধু স্টুডেন্টদের জন্য আরো সংবেদনশীল, আরো মানে কি বলা যায়, আরো স্টুডেন্ট বা এই জেনারেশনকে কোনো না কোনো ভাবে গাইড করতে চায়, গাইড এবং সাথে সাথে হচ্ছে যে মানে এলিভেট করতে চায়, এরকম আরো লোককে এখানে নিয়ে আসা দরকার ছিল। মানে ক্ষমতা তো মানে স্টুডেন্টদের গাইড করতে চায় নাকি, মানে মানে কাদের নিয়ে আসা দরকার ছিল? আমি বললাম যে এইটা আপনি ধরেন না, এই আফরাইজিংটা তো স্টুডেন্ট লেড আফরাইজিং, পিপল ওয়্যার দেয়ার বাট লেড বাই স্টুডেন্টস। ওকে,
তাহলে স্টুডেন্টরা ক্ষমতার যদি ভাগীদার হয় এবং ভাগীদার হওয়াটাকে যদি আপামর জনগণ মেনে নেয়, প্রশ্ন না করে, আপনি আজকে রেট্রোস্পেক্টিভলি প্রশ্ন করছেন, আমরা শেখ মুজিবের প্রশ্ন করি, কিন্তু শেখ মুজিব 1971 সালের 72 জানুয়ারি যখন ঢাকা শহরে নামছে, কোন বাপের বেটা তাকে প্রশ্ন করছে? করে নাই না তো। না, সেটা তো এখন আপনি বাপের বেটাত্ব আনতেছেন, কিন্তু এই বাপের বেটাত্ব তো আরেক কথা হইলো। বাপের বেটাত্ব তো এক কথা হইলো, কারণ প্রশ্ন কে করবে? আমি তখন আপনাদের সমর্থন করি, আরেকজন আপনাকে সমর্থন করে, পুরা বাংলাদেশ হ্যাঁ আপনাদের হ্যাঁ সমর্থন করতেছে। না না, আপনাদের মনে থাকবে যে এটাই ইমরানের সরকারের কথাই কিন্তু বাংলাদেশে এই, সব বাতি টাতি বন্ধ হয়ে গেছিল। সেইটা তো একটা না, মোমেন্ট, সেটা ইমরানের। সেইটা তো হ্যাঁ মোমেন্ট, হ্যাঁ হ্যাঁ সেটা তো একটা মোমেন্ট হ্যাঁ না। আপনি ইমরানের সরকারের হ্যাঁ। কথা, আপনি যদি ওই যে পত্রপত্রিকার কথা বললেন, তো আপনি পত্রপত্রিকা দেখেন, বাতি বন্ধ করে দিছিল না, আমার বাংলাদেশের সব আমার জায়গায়। আমার মনে আছে, বাংলাদেশের সব আমার জায়গায় মনে বাতি আছে বন্ধ করে ওইটা। দিছিল ইমরানের সরকারের কথায়, ওই সব বাতি জায়গায় বলতো, ওই বাতি অনেক জায়গায়। আওয়ামী লীগ ওই হ্যাঁ, বাতি শেখ হাসিনার নির্দেশে ইমরানের সরকারের মুখশ্রিত বয়ানে তারপরে বাতি আওয়ামী লীগ বন্ধ ইমরানের করছে। ওকে, সরকার, সেটা আমরা, না না, সেটা ওকে মানুষও, আমরা এই তর্কে সেটা না আপনি যাই খালি খালেদ শেখ ভাই। হাসিনা বললে অর্ধেক বলবেন, অনেক মানুষও করছিল, আসলে একটা মোমেন্ট হয়। আচ্ছা, আমি, অর্ধেকটা মানেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা আগাই। অর্ধেকটা না, বলি না, আমি কিন্তু আমি বললাম আমি যে বলছি যে শেখ হাসিনার নির্দেশে যেমন বাতি বন্ধ করা হয়েছিল, কিছু কিছু মানুষ এমনিও বন্ধ করছে, যারা ইমরানের সরকারের পরে অনেক শত্রুতে পরিণত হয়েছে। ইমরানের সরকারের অনেক, হইতে কিন্তু পারে, একটা মোমেন্ট, একটা খুবই। প্রত্যেক আপনি আমাকে বলেন, আপনি হ্যাঁ, যদি এখন বলেন যে ওই সময় কে বাপের বেটাত্ব, তইলে ওই বাপের বেটাত্ব দেখালে এটা তো আর শেখ মুজিবের কথা গায় ব্যাপারে, না, কথা গায় না। শেখ মুজিবের ব্যাপারে, না শেখ না, আপনি মুজিবের জুলাইয়ের ব্যাপারে ব্যাপারেও কথাটা বলছেন বলছি। যে ওই সময় কে বলছে না, যে এটা। জুলাইয়ের ব্যাপারে আমি বাপের বেটা শব্দটি ইউজ করি না, শেখ মুজিবের ব্যাপারে বলছি, এটা ইচ্ছা করে বলছি। কারণ ইচ্ছা করে বলছি এই জন্য, শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে যে আনডিসপিউটেড লিডার ছিলেন এই হ্যাঁ। ইস্ট বেঙ্গলের, ইস্টার্ন বেঙ্গল, হুম, এবং উনি 71-এর পরেও ছিলেন। হুম, উনি 72-এর সংবিধান এবং এই পুরো প্রক্রিয়াটার ভিতরে উনি রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের ক্ষেত্রে ওনার ব্যর্থতা এবং সব স্টেটসম্যানশিপ আচরণের অভাব, আরো হাজারো কারণে উনি উনি মানে মানুষের কাছে মানে একটা মিশ্র চরিত্রের মানুষ হয়ে গেছেন, এবং এখন তো ওনার মেয়ের কারণে মানুষ ওনাকে অপছন্দ করে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি যখন একটা ইতিহাসে বসেন, আমি কেন এটা বলতেছি, আপনি শব্দে পড়ে থাকেন না, আপনি যদি আগান, যেটা হচ্ছে আমি কেন কথাটা বলছি, যে লেজিটিমেসি যেটা, আপনি যদি ওই গভর্নমেন্টে স্টুডেন্টরা না হয়তো অনেক, আমি আপনাকে শুধু একটা কথা বলি, ওই সময় একটা পরিস্থিতি এরকম ছিল যে লেজিটিমেসি ক্রাইসিসে পড়তে হইতো গভর্নমেন্টকে। ওকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি শব্দে না আটকাইলাম, আসেন লেজিটিমেসি ক্রাইসিসটা নিয়ে যদি একটু অল্প একটু যদি চর্চা করি, যে আপনাদের কাছে মনে হইল যে এই একটা বিপ্লব করে একটা দেশের প্রধানমন্ত্রীকে আরেকটা দেশে হেলিকপ্টারে করে পাঠায় দেওয়ার পর ওই দেশে, আমরা পাঠিয়ে দিই নাই, উনিই পালাই গেছে। আচ্ছা, হুম। পালায় যাওয়ার পরে যে দেশে সরকার নেই, তখন আপনার কাছে মনে হইলো যে এই দেশের আসলে লেজিটিমেসিটা এমনভাবে রাখতে হবে যে ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে আপনাদের শপথ নিতে হবে, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের কাঠামো সংবিধানের মধ্যে খুঁজে বাইর করতে হবে, ওই বিচার বিভাগের 106 ধইরা ওইভাবে ওটা লেজিটিমেট করতে হবে, ওইটা কেন মনে হইলো, মানে ওইটা কেন মাথায় আসলো? ওইটা মনে হয়নি রে ভাই, মানে হুম, বিষয়টা হচ্ছে যে যেটা ঘটছে সেটা আর যেটা করতে পারতো সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা রাত শেষ হয়ে যাবে, আমার এখানে হুম, রাত, আপনার ওখানে দিন। হুম। সো আচ্ছা। বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আপনার, আমার 5 তারিখ 6 তারিখ জিনিসটা কি, 5 তারিখ বিকালে সন্ধ্যায়ও যখন চ্যানেল 24 গিয়ে ছাত্ররা, ইনক্লুডিং মি, হুম, যখন আমরা কথা বলতেছি, এট দ্যাট টাইমও আমরা ভাবছি যে শহীদ মিনারে, ওই সময় অলরেডি শাহবাগ শহীদ মিনারে আমাদের প্ল্যান যে শহীদ মিনার থেকে সরকার গঠন করা হবে, শহীদ মিনার থেকে সরকারের শপথ হবে। আমি আপনাকে, আমি ফ্যাক্ট বলতেছি, ওকে। এবং আমার যারা যারা হুম, আছে, যারা হুম, সহকর্মী আছেন, বেঁচে আছেন, ওরা আল্লাহ রহমতে, হুম, ওদেরকে জিজ্ঞাসা করতে পারে। হুম, 6th August সেম আইডিয়া, হুম, 7th August সেম আইডিয়া, 8 আগস্টে প্রফেসর ইউনূস যখন আসছেন তখনও পরিকল্পনা এটা ছিল যে শহীদ মিনারে উনি যাবেন, উনি জনগণের মধ্যে থেকে শপথ গ্রহণ করবেন। ওকে। আমি এটা বলতেছি, হুম, হুম, ফলে আপনি এটাকে কিভাবে সংবিধানের কাঠামোটা কেন লাগে, কেন আমরা সংবিধান বলছি যে 72 সংবিধান চাই না, হ্যাঁ, কেন আমরা অনেকগুলো সংবিধানকে নিয়ে কেন এত মানে মানুষের ভিতরে এত 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 কথাবার্তা, হ্যাঁ, এটা তো শুরু হয়েছে, আমরা শুধু বলি নাই, এটা রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন আসাদ কাইম বা এরা হুম, থেকে শুরু করে বিএনপির লোকরাও বলছে, সব ধরনের রাজনীতিক যারা বিরোধী দল ছিলেন ওই সময় তারা বলছে, এখন হয়তো তারা বলে টুলে গেছেন আর কি। তো বিষয় হচ্ছে আপনার, তাহলে প্রশ্নটা কি, আপনি সংবিধান এক্সট্রা কনস্টিটিউশন বা কনস্টিটিউশনের বাইরে গিয়ে একটা সরকার গঠন করবেন,
গঠন করে ওটাকে পরিচালনা করবেন। ওই ক্ষেত্রে 5 তারিখে যখন সারাদিন মিটিং হয় রাজনৈতিক দলগুলোর সাথে, স্টুডেন্টদেরকে বাদ দিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আমি রাজনৈতিক দলগুলো বলতে শুধু বিএনপি বলতেছি না, জামাত ইসলামী, তো তারা মিলে যখন এই সভা মানে মিটিং মিটিং করেন, এবং ওই মিটিং এ ছাত্রদের প্রতিনিধি নামে কয়েকজনের 2-3 জনকে নিয়ে যাওয়া হয়, যারা আসলে ভুয়া, এবং ছাত্রদের মানে ভুয়া বলতে কিছু নাই, মানে তারা আসলে ছাত্রদের ওই অর্থে যে এটা সংগঠন ছিল বা যে কাঠামো ছিল এই কাঠামোর ভিতরে না। তারা তাহলে কারা, এটা কি বলা যাবে? মানে ওই ছাত্র প্রতিনিধিরা কারা, নাকি ওইটা এটা আপনি বলতে চান না? না, এটা আপনি চাইলে দেখতে পারেন, ওকে, ওকে, অনলাইনে ঠিক এটা আছে। আছে। দুইজন গেছে, এটা ওই দিনের নোটেও আছে, বঙ্গভবন থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে ওখানেও আছে। তাহলে কি সো একটু ইউ ক্যান বলবেন, সি দ্যাট। বলবেন আমাদের দর্শকদের একটু? না, আমার তো নাম মনে নাই রে ভাই, আচ্ছা, ঠিক। আমি ও তো আচ্ছা, ওদের নাম মনে নাই। মনে ও রাখতে আচ্ছা, হয়তো ঠিক আছে, পারবো না। ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওকে, ওকে, নাম মনে রাখতে পারবো না, কিন্তু আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিলাম বঙ্গভবনের ওই দিনের প্রেস রিলিজটা, ওকে, ওকে, প্রেসিডেন্ট অফিস ওকে। থেকে যেটা যেটা বের হয়েছে। তাহলে বিষয় হচ্ছে এই সব প্রক্রিয়া কিন্তু চলমান ছিল। এখন ছাত্ররা কতটুকু বিপ্লবী হইতে পারে, আজকে তো মানুষের মধ্যে এই প্রশ্ন রিয়েল কারণেই আছে, মানুষের হতাশা, এক ধরনের আশাভঙ্গের কারণেই আছে যে আসলে বিপ্লবী সরকার সম্ভব ছিল। আমরা তো বলি নাই যে বিপ্লবী সরকার সম্ভব না, আবার বলি নাই যে বিপ্লবী সরকার করাটাই আমাদের আমাদের মানে আমরা করতে পারতাম কিন্তু করি নাই, এটাও কিন্তু বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করে না। কেন বলি, এটা এত একটা জটিল একটা পর্ব, এই 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত, এটা যে যতভাবে বলুক, আমি মনে করি যে প্রত্যেকটাই কোনো না কোনো সত্যকে ধারণ করবে, অনেকগুলো সত্য মিলে এটা নিয়ে একদিন কথা হবে। আজকে হয়তো আমি ডেফিনেটলি, বলতেছি, আরেকজন ডেফিনেটলি। বলবে, তখন হচ্ছে এটা একটা একটা পুরা সত্যটা চিত্রটা আপনি পাবেন। কিন্তু আমাদের স্টুডেন্টদের জায়গা থেকে যদি আপনি শুনতে চান, আমরা আসলেই চাইছি একটা পরিবর্তন সরকার, এই সংবিধানের কাঠামোর ভিতরে যাতে আমরা না ঢুকি, সেটা আমরা চাইছি। ওকে, হ্যাঁ, তারপরে? আমরা তারপরে? স্টুডেন্টরা চাইছি। তারপরে এটা একটু বলেন যদি। তারপরে জি। তারপরে হচ্ছে যে আপনাকে বলি, বাংলাদেশের অবস্থা 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আপনি যদি ওই সময় দেশে থাকতেন দেখতেন, তখন প্রশ্নটা হয়ে গেছে, দ্যাট কোট আনকোট স্টেবিলিটি এন্ড পিস। আপনি হিন্দুদের উপর হামলা, আপনি এর পরবর্তীতে আপনি 8ই আগস্টের পরেও যদি দেখেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত একটা একটা অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু যে কোনো গণ অভ্যুত্থান বিপ্লবের পরে এই অস্থিরতাটা হয়। এই অস্থিরতাটাকে আপনি মানে কনসলিডেট করার জন্য সাংগঠনিক ফোর্স আপনার ছিল, আমাদের ছিল না। আমাদের পুরা বাংলাদেশে যে বিপ্লবী ফোর্স থাকা দরকার, যাদেরকে দিয়ে আপনি কনসলিডেট করবেন পাওয়ার, এবং পাওয়ার কনসলিডেট করে একটা সরকারকে আপনি নিয়ে আসবেন, যে সরকার খুব দ্রুততার সময়ে কিছু সংস্কার, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করে নির্বাচন দিবে। সেই প্রাতিষ্ঠানিক সাংগঠনিক কাঠামো আমাদের ছিল না। আমাদের ছিল লাখ লাখ মিলিয়নস অফ পিপল, যারা হাসিনাকে পতন করতে চাইছে, কিন্তু তাদেরকে দিয়ে আপনি এই পুরা ঘটনাটা, একটা বিপ্লবী সরকার গঠন করে এটাকে সাস্টেইন করাবেন, সেটা তো আমরা পরেও পারি। যদি প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের, আমাদের গভর্নমেন্টের যদি আপনি ব্যর্থতার যদি একটা কারণ যদি কেউ শুনতে চায়, আমি বলবো এটা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। যে আমরা আমরা কমিউনিকেশন করতেছি কার সাথে? আমরা 8ই আগস্ট, যদি 8ই আগস্টের পরে আমরা গভর্নমেন্টে, আমি তো গভর্নমেন্টে ঢুকছি 28 আগস্টে, আমি স্যারের সাথে হুম। আমি ছিলাম হচ্ছে অ্যাজ এ স্পেশালিস্ট, এন্ড আই হ্যাড টু ডিল উইথ মেনি পলিটিক্যালি, হুম। হ্যাঁ, পলিটিক্যাল ইস্যুস। তখন আমরা কিন্তু কল দিতাম বিএনপি নেতাকে। আমাদের তো কোনো নেতা নেই রে ভাই, আমাদের তো আছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ তো বিএনপিও করছে, জামাতও করছে, কেউ আওয়ামী লীগ ফ্যামিলিরও ছিল, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ। সেটা এক 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 শিলা মানুষ না, মনোলিথিক না তারা, একটা চিন্তা না, একটা কাঠামোবদ্ধ কিছু না। তারা তো 10 ধরনের। যখন শ্রমিক অঞ্চলে অনেকগুলো ভায়োলেন্স এবং আপনার অস্থিরতা তৈরি হয়েছে, এবং সরকারকে তো এগুলো মানে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের শ্রমিকদেরকে টিকাইতে হবে, শ্রমিক প্রতিষ্ঠানগুলো টিকাইতে হবে, গার্মেন্টস এটাকে ঠিক করতে হবে, যেটা জনাব একটা আলম, আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত আমি যত ব্যাখ্যা শুনছি, আপনার ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে যে আপনি সেই সময়কার একটা প্রকৃত চিত্র, বা আমি একটা দেখতে পাইলাম চোখের সামনে। কারণ 5, 6, 7, 8 তারিখে কারণ কেন বিপ্লবী সরকার না হয়ে একটা কাঠামোবাদী বা সাংবিধানিক কাঠামোর একটা সরকারের দরকার হয়েছিল, সেটা আমার কাছে খুবই। কিন্তু আমার একটা প্রশ্নও আছে। আপনি কিন্তু খুবই মানে খোলা মনে আপনি স্বীকার করে নিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই গণ অভ্যুত্থানটা ঘটাইছে, যারা এই নেতৃত্ব দিতেছিল, তাদের তো ওই সাংবিধানিক মানে ওই সাংগঠনিক কাঠামো ছিল না যাতে তারা এই ব্যাপারগুলি কন্টেন করতে পারে। আপনি যারা
সংখ্যালঘু তাদের উপরে হামলার কথা বলছেন, শ্রমিকদের সাথে এক ধরনের সংঘর্ষের কথা বলছেন, পুলিশ বাহিনীর কথা আপনি বলেন না, আমি বললাম, ইত্যাদি নানা রকম। কিন্তু কোনো অসুবিধা নেই, পুলিশ হ্যাঁ, পুলিশ বাহিনীর কথা আমরাই বলছি, এবং জি, আমরা পুলিশ বাহিনীর হ্যাঁ, যে মানে মানে 54 সদস্য, আমি বলি জি, ফর জি, রেকর্ড, 54 জন পুলিশ সদস্য যারা শহীদ হয়েছেন, যারা বা হুম, মারা গেছেন, যেটাই বলেন না কেন বাংলাদেশে যে ভাষা ইউজ করেন, বিষয় হচ্ছে তাদের পরিবারকে সরকার থেকে অর্থ সরবরাহ করা হয়েছে, এটা আমরা নিজেরা করছি। আমি নিজে এই যে অ্যাবসলিউটলি। বিষয়তে, তো হ্যাঁ, জি, তো আমরা তালিকাও করছি, আমরা তাদেরকে অ্যাজ নাগরিক হিসেবে তাদের পরিবারের জন্য সহযোগিতা করছি। তো তো এখন বিষয় হচ্ছে যে যে কোনো ভায়োলেন্সে ভায়োলেন্স, এখন এই ভায়োলেন্সটাকে আপনি আসলে কোনটা কম কোনটা বেশি এসব দিয়ে না আসলে না, আপনি আমি বিচার আমি করবেন বেশি না। কমের যাই হোক, জায়গায় সেটা আসছি আমরা না সেটা না। আপনি একদম যেরকম পরিস্থিতি ব্যাখ্যা করলেন, আমি আসলে দেশের বাইরে থাকলেও তখন আমি জার্মানিতে, কিন্তু আমি 5, 6, 7, 8 এই 4 দিন আমি ছুটি বাতিল করে আবার কর্মক্ষেত্রে আসছিলাম, মানে ডয়েচে ভেলেতে। তো সেই 5, 6, 7, 8 তারিখে আমাকে খেয়াল করতে হয়েছে। তো আমি আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিন্তু বললেন যে ছাত্রদের কিন্তু সেরকম সারা দেশব্যাপী একটা সাংগঠনিক কাঠামো ছিল না যেখান থেকে একটা আপনারা কোন একটা নির্দেশ দিলেন বা কোন একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে তাদেরকে রক্ষা করতে চাইলেন, সেটা আসলে সম্ভব ছিল না। কিন্তু যাদের ছিল, অর্থাৎ যেগুলি পুরনো রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামায়াত বা যারা অন্যভাবে ছিল, তাদেরকে কি আপনি ওই সময়কার এইসব পরিস্থিতির জন্য দায়ী করেন যে তারা এটা কন্টেন্ট করতে পারে বা কিছু ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে? হ্যাঁ, না, আমি হচ্ছে যে এইভাবে মানে জেনারেলাইজেশন করব না। হুম, সেটা তো হচ্ছে যে মানে আপনার মুক্তিযুদ্ধের পরেও তো বাংলাদেশে হিউজ পরিমাণ মব ভায়োলেন্স, এবং মব ভায়োলেন্স না শুধু, আজকে যে অর্থে মব ভায়োলেন্স বলে, এটা আপনি 72 সালের পত্রিকায় পড়লে এটাকে কম মনে হবে। হুম, হ্যাঁ, এগুলো আমরা বলতে চাই না। কারণ আমরা হচ্ছে যে আমরা মানে এগুলো হচ্ছে যে ইতিহাসের পিছনে, ইতিহাসের পিঠিয়ে ইতিহাসকে বয়ানের বিরুদ্ধে বয়ানের যুদ্ধ করে আসলে কত দূর অগ্রসর হওয়া যায়। সাধারণ মানুষ দেখছি স্টুডেন্টরা কতদূর কি করছে। তো যাই হোক, এটা শুধু মিডিয়া ন্যারেটিভ দিয়ে সবকিছু কম ম্যানিপুলেট করতে পারলে হাসিনা আজকেও ক্ষমতায় থাকতো। তো মিডিয়া যারা চেষ্টা করতেছে, এই চেষ্টা আসলে ফলপ্রসূ হবে না। সাধারণ ছাত্ররা কিন্তু ঘরের ভিতরে আছে, যেই মা জন্ম দিছে ওই মায়ের সাথে আছে, যেই বাবা জন্ম দিছে ওই বাবার সাথে আছে, যে চাচা দেখছে ওরে দেখছে এতদিন ধরে ওর সাথে আছে। ফলে ছাত্রদের বিরুদ্ধে আপনারা হচ্ছে যে অনেকগুলো ন্যারেটিভ সেট করবেন আর সাধারণ জনগণ এটা বিশ্বাস করবে, এটা সম্ভব না। তো যাই হোক, সেটা করুক, কিন্তু বললাম যেটা, যে 72-এর পরে এই ঘটনাগুলো ঘটছে, এটাকে কন্টেইন করার যে প্রশ্নটা, প্রশ্ন হচ্ছে কন্টেইনটা সাধারণ জনগণ করছে। আপনি যদি জানার চেষ্টা করেন, আমি মনে করি ওই সময় জিনিসগুলো ডকুমেন্টেড হওয়া দরকার ছিল। আমি জানি না কেউ করছে কিনা, ডাকাত আসবে, ডাকাত আসবে, আসবে, হুম, বা বিভিন্ন রকম অনেক ধরনের গুজব সত্য মিলিয়ে যেই অবস্থা তৈরি হয়েছে, বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, একবারে 2 সপ্তাহ করে তো বন্যা হয়েছে বাংলাদেশে। হুম। এর আগে মানে আপনারা দেখছেন যে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ইসলামী আন্দোলন, কমির আলেমরা, আমি ওদের কথা বলতেছি, সাধারণ সবাই করছে, কিন্তু ওদের কথা এই জন্যই বললাম যে ওদের ভিতরে এই সংবেদনশীলতা জুলাই তৈরি করতে। মাহফুজ সাহেবের সংযোগটা আমরা উম, মানে আমরা লুজ করেছি, আমরা দেখি যে এটা আবার পাওয়া যায় কিনা। অনেকগুলি অনেকগুলি বিষয় নিয়ে আসলে যেসব প্রশ্ন ও, দর্শকদের মধ্যে থেকে কেউ কেউ করছেন, তাদের মধ্যে থেকে আহ, অনেকে মনে করতেছেন যে লোডশেডিং হয়েছে, অনেকে ওই সময় জনাব আফুজ আলম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট আছে তাদের কর্মকাণ্ড নিয়ে কথা বলতে চাচ্ছেন। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মাসুম আহ, জনাব আসাদুজ্জামান মাসুম উনি বলছেন, খালেদ ভাই, মাহফুজদের পলিটিক্যাল স্ট্রাকচার না থাকার কারণে ইন্টারিম ফেল করেছে। রাইট, কিন্তু তাহলে মাহফুজ এখনো কোনো স্ট্রাকচারের বাইরে কেন, পলিটিক্যাল কোনো দলে নাই কেন? ইন্টারেস্টিং।
জালাল আহমেদ উনি প্রশ্ন করেছেন, জনাব মাহফুজ আপনি কি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন? কিচেন ক্যাবিনেট নিয়ে আমি আসলে প্রশ্নটা করব, দেখা যাক জনাব মাহফুজকে আবার পাওয়া যায় কিনা। জনাব মাহফুজের যেটাকে বলে হচ্ছে সংযোগটা আবার পাওয়া গেলে আমরা এটাতে দেখছি যেটা কি করা যায়। যারা মাহফুজ আপনি বলতেছিলেন আমরা আপনাকে হারিয়ে ফেলছিলাম, তো আপনি বলতেছিলেন এর মধ্যে আপনি যখন ছিলেন না তখন দুজন দর্শকের দুটো মন্তব্য আমি একটু পড়ে শোনাইছি। একটা হচ্ছে যে পাওয়ার স্ট্রাকচার নিয়ে প্রশ্ন করেছেন যে আপনি পাওয়ার স্ট্রাকচারের বাইরে, মানে প্রশ্নটা আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। মন্তব্যটা হচ্ছে এরকম, মাহফুজের পলিটিক্যাল স্ট্রাকচার না থাকার কারণে ইন্টারিম ফেল করেছে, যেটা উনি বলছেন জনাব আসাদুজ্জামান মাসুম, রাইট। কিন্তু তাহলে মাহফুজ এখনও কেন স্ট্রাকচারের বাইরে, এখনও কোনো স্ট্রাকচারের বাইরে কেন, পলিটিক্যাল কোনো দলে কেন নাই? এইটা হচ্ছে ওনার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেটা কিচেন ক্যাবিনেটের প্রশ্ন, সেটা আমি পরে করব, আপনি কন্টিনিউ করেন আপনি যেটা বলতেছিলেন যে সেই সময়কার অবস্থা বলতে গিয়ে। না, আমি বলতেছিলাম যে সেই সময় মানুষের মধ্যে যেই আপনি স্পন্টেনিটি দেখছেন, হুম। হ্যাঁ, এবং মানুষের মধ্যে যে এই দেশ প্রেমটা দেখছেন, আমি জানি না এটা কেউ কভার করছে কিনা, আমি জানি না যে এটা আসলে ডকুমেন্টেশন করে এটাকে অনুভব করা যাবে কিনা। আমি অনুভব করতে পারছি যে মানুষ নিজেরা রাস্তাঘাটে পাহারা দিছে, গান বাজনা করে পুরা ঢাকা শহর, মফস্বল শহরগুলো নিরাপত্তা নিশ্চিত করছে, গ্রামে গঞ্জে পর্যন্ত হিন্দুদের মন্দির রক্ষা করছে। আপনার বন্যা হওয়ার পরে সাধারণ মানুষ আমি নিজে দেখছি এটা টিএসসি তে, যে মাটির ব্যাংক ভেঙে এসে টাকা দিয়ে গেছে। না জনাব আলম, আমি যে জায়গাটা কথা হ্যাঁ, বলতেছিলাম যে এগুলি আমি একদমই অস্বীকার করব না, কারণ আমি দেখছি যে ধরেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সারা ঢাকা শহরে বিভিন্ন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট পাহারা দেওয়ার ঘটনা যেরকম হয়েছে, গ্রামে গঞ্জে এরকম হয়েছে। আমার কথা হলো যেই দুষ্কার কর্মগুলি ঘটছে সেইগুলি কন্টেন্ট কেন করা যায় না? মানে 1971 সালে বা 72 সালে ঘটছে, বা 72 সালে পরবর্তী সময় ঘটছে বইলা কি আর আমি এইটা কেন ঘটছে না, সেটা দেখতে চাবো না? না, না, মানে এবং না, না, আরো একটা জিনিস আমি বলি যে আমি কিন্তু খুব মনে করি যে আমাদের জেনারেশন খুব মনে করে যে আগের জেনারেশন খুব ভালো ছিল, এই জেনারেশন, কিন্তু আমি এর উল্টাটা মনে করি। অনেক ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার একটা সাংঘাতিক দাঁড়ানোর ফলে মানুষের অনেক সচেতনতাও বাড়ছে। এখন মানুষকে পিটায় মাইরা ফেলবে, অন্যজনের ঘরে গিয়ে আগুন দিয়ে দিবে, পুলিশ অফিসারকে মাইরা ফেলবে, থানায় গিয়ে আগুন দিয়ে দিবে, এইটা মানে এবং যেটাকে আমরা জয়লাভ বলতেছি সেটা লাভ করার পরে ওইটা কেন ঘটলো বলে আপনার মনে হয়? আমি তো বললাম সেটা তো আপনি দেখতেছেন একটা ছোট অংশ, আচ্ছা। আপনি বড় অংশটা দেখতেছেন না। আমি আপনাকে একটা কথা বলি, সেপ্টেম্বর অনওয়ার্ড, আপনি সেপ্টেম্বর 2024 অনওয়ার্ড আপনি হচ্ছে যে ভায়োলেন্স এগেইনস্ট মাইনরিটি আপনি দেখাইতে পারবেন না ওই অর্থে, খুবই র্যান্ডম। এটা এরপরে আবার কিছুটা সার্চ হয়েছে মাঝে মধ্যে, কিন্তু এটা দেখেন, আমি বলি তাহলে কন্টেইন করা গেছে। প্রশ্নটা হচ্ছে কন্টেইন করা গেছে, এবং কন্টেইন করছে, কিন্তু ওই সময় পুলিশ ছিল না, ওই সময় অন্যান্য ফোর্স কিন্তু আমাদেরকে অতটুকু সহযোগিতা করছে কিনা আমি জানি না, কিন্তু ওই সময় সাধারণ জনগণ সহযোগিতা করছে, এই অভ্যুত্থানের পক্ষের লোকেরা সহযোগিতা করছে টু অ্যাফিজ এন্ড টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। এটা কিন্তু খুবই না গুরুত্বপূর্ণ না একটা না না, পর্ব কিন্তু আমি বাংলাদেশের জানি না জনাব আলম আপনি কি আমার প্রশ্নটা এড়াচ্ছেন নাকি আমি আপনাকে প্রশ্নটা করতে পারতেছি না। না, না, আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর আমার দিচ্ছি। কথা হইলো যে আপনি সেপ্টেম্বর অনওয়ার্ড এগুলি করছেন, আমার কথা হলো আপনি জবাব দিতেছেন যে ভাই 16 কোটি 17 কোটি তো ঘটনা, এরকম ঘটনা 17টা ঘটছে। আমার প্রশ্নটা হইলো হাসিনা অন্যায় করছে, হাসিনা পালায় গেছে, এর মধ্যে সংখ্যালঘুদের যারা পুরাইলো, যারা ওই লোককে আক্রমণ করলো, তারা কারা আসলে? আপনারা কি এই জবাবটা দিবেন না যে তারা কারা? মানে হু আর দে? if they are perpetrators, তাদেরকে আইনের আওতায় আপনি আনা হইছে, এখনো সুযোগ আছে, আনেন। আপনি এটা ফৌজদারি অপরাধ, আপনি লয়ের লোক, আইনটা তো পরে মানে এইটা করার মানসিকতাটা কেন? এবং সেই সময় অনেকে এটাকে সাপোর্ট করছে, এটা কারণটা কি? মানে ধরেন আমি তো সাপোর্ট করি নাই, আপনি করেন নাই, সেই জন্য কিন্তু আপনি আজকে সেই জন্য কিন্তু অনেকেই বলেন আপনি যেটা সাপোর্ট করেন নাই, আপনি যেটা বিরুদ্ধে দাঁড়াইছেন, তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হয়েছে। আমি জানি না, মানে এটা লোকের ধারণা, আপনি যেটা সাপোর্ট করেন না, হোক না, কিন্তু যারা সাপোর্ট করছে তারা তো ভালো আছে, অনেকে আবার সেটা বলতেছে। তো সেই জন্য তো সাপোর্টটা যারা করছে সেই জায়গায় কারা করছে সেইটা তো আমাদের জানা দরকার।
কারা করছে আমি তো বললাম কারা করছে, তাদের তো আপনি একটা তো হচ্ছে আপনি যেটা বলছেন যে ইনডিসক্রিমিনেটলি সংখ্যালঘুদের বিরুদ্ধে আঘাত, হুম। সেটা তো আমরা ফ্রম ভেরি বিগিনিং, আমি তো মনে আছে আমার 10-12 আগস্টে পর্যন্ত সেখান থেকেই আমরা শুরু করছি মিটিং করা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বসা শুরু করছে আমাদের অভ্যুত্থানের লিডাররা মিলে। হ্যাঁ, আমরা বসা শুরু করছি, প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে যে খুঁটিনাটি জানার চেষ্টা করছি, কোথায় কি প্রবলেম হচ্ছে, আমরা কিভাবে সমাধানটা করতে পারি, আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি। গভর্নমেন্টে আমি নিজে যাওয়ার আগে হ্যাঁ আমরা হিউজ পরিমাণ মানে প্রত্যেক দিনে অনেকগুলো মিটিং আমরা করতে হয়েছে বিভিন্ন গ্রুপ অফ পিপলের সাথে, যে আমরা কিভাবে এই ভায়োলেন্স গুলোকে ইয়ে করতে। এখন ভায়োলেন্স গুলো কে করছে কে করে নাই, এটা কিন্তু আপনি যদি আপনি যে উত্তরটা জানতে চাচ্ছেন যে কোনো একটা গ্রুপ অফ পিপল, কোনো একটা বেস্টেড ইন্টারেস্ট, কোনো একটা নির্দিষ্ট আদর্শ ধর্মের লোক কিনা বা ধারার লোক কিনা, এরকম আপনি পাবেন না। আপনি ধরেন না যদি আপনি তো নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কে যদি মানে এখন যদি বিদ্যুৎ চলে যায় আপনি অনেক রকম সুবিধা সুযোগ সন্ধানী লোক দেখতে না, পাবেন, তা যে আছে। দেখা জি। গেলে হ্যাঁ হ্যাঁ তা আছে। ফলে আপনার যেটাকে বলা যায় যে আপনার মানে আপনাকে সিস্টেমেটিক এথনিক অথবা একটা রাজনৈতিক ভাবে নিকেশ করার জন্য যে এরকম প্ল্যান ওইরকম কিছুই ছিল না। এটা ছিল একটা তো হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ লিডার এদের একটা অংশ এক ধরনের প্রতিশোধ পরায়ণতার শিকার হয়েছে, সেটা একটা ঘটনা, সেটা আপনাকে আলাদাভাবে দেখতে হবে, নেত্র নিউজের রিপোর্টে আছে, সেটা আপনাকে আলাদাভাবে দেখতে হবে। কিন্তু সাধারণ হিন্দু পরিবারের যারা আঘাতপ্রাপ্ত হয়েছে আমি তো মনে করি তাদের পক্ষে আমরা ওই সময় দাঁড়াইছি। আমি নিজে চেষ্টা করছি পুরো রিপোর্টটা ওদের কাছ থেকে নিয়ে আমি ওদের পুনর্বাসন করার। আমি এটা ওকে, মানে আমরা একটু যখন আমি আগাই, স্যার আমরা একটু আগাই জানাব আলম। জি আগান আগান আমরা আগান। একটু আগাই। এই এই সিরিজেরই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু শেখ হাসিনারে বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির কথা বলছি, আমরা বলছি যে মুক্তিযুদ্ধকে নিয়ে উনি ব্যবসা করেন এবং মুক্তিযুদ্ধ উনি মানেন না। মুক্তিযুদ্ধের যে নীতির উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ করা হয়েছিল সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক বা ধর্মনিরপেক্ষতা, এর কোনোটাই উনি মানেন না, এর কোনোটাই ওর মধ্যে নাই। কিন্তু শেখ হাসিনার পতনের পর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হবে, স্বাধীনতা যারা আছে তাদের বিরুদ্ধে এটা করা হবে, এইটা কেন আসলো? আমি আবারও বলতেছি যে আপনি কিন্তু মানে আপনাকে আমি আলাদা দেখি অন্য সবার থেকে, কিন্তু এই যে সবাই বা ক্ষমতার কাঠামো থেকে এইটাকে একটা প্যাট্রন যদি আমি নাও বলি, আমি বলবো যে এইটাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা, এইটা কেন? কারণটা কি? মানে এইটা প্রোটেক্ট না কইরা তাদেরকে ভালো বলার চেষ্টাটা কারণটা কি মুক্তিযুদ্ধের সাথে? না এটা কি? আমি মনে করি না এরকম এরকম ভাবে হয়েছে, আর আমি ভালো অন্যরা খারাপ এরকম না। না, আমি ঘটনা হচ্ছে ভালো আমি বলতেছি যদি না, মানে ভালো আপনি আপনি অত বলেন নাই আর কি যে ওইটাও আমি ভাঙা উচিত, কারণ শেখ না না হাসিনা আমি কেন যেমন শফিক আমি ভাইয়ের ভাঙার বক্তব্য, পক্ষে আমি না। বলি সরকারের বক্তব্য কিরকম, শফিক ভাইয়ের বক্তব্য হচ্ছে আচ্ছা ওই বিল্ডিং ভাঙা হইলো কেন, হাসিনা ওইখানে বক্তৃতা দিচ্ছে দেখে বিল্ডিং ভাঙা দিয়ে আসছে, মানে এটা কিন্তু শফিক ভাই জাস্টিফাই করছে। আচ্ছা ওনার ওনার পয়েন্ট অফ ভিউ আমি ব্যাখ্যা করতে পারবো না, উনি ব্যাখ্যা করতে পারবেন। জি। আমি যেটা আমার পক্ষ থেকে বলতে পারি হুম। সেটা হচ্ছে আমি যে কোনো ধরনের ভাঙাভাঙির বিরুদ্ধে আমি নিজে বারবার বলছি, এবং 32 ভাঙার দিনও আমি বলছি কথাটা। তো আমার পয়েন্টটা হচ্ছে কি, আমার পয়েন্টটা খুবই ক্লিয়ার। আপনি বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্ন মূর্তি ভাস্কর্য ভবন ভেঙে করতে পারবেন, ভবন ভাঙা হয় না, এরকম কোনো অভ্যুত্থান বিপ্লব হয় না। আপনি মর্নিং নিউজ জ্বালাই দিছে 52 সালে ভাষা আন্দোলনকারীরা, কি জন্য জানেন? আমি গল্পটা বলি, আপনি যদি স্মরণ না করতে পারেন। সেটা হচ্ছে মর্নিং নিউজ আমি শুনতে মর্নিং পাচ্ছি, নিউজ আমি শুনতে পাচ্ছি। জি। হ্যাঁ মর্নিং নিউজ রিপোর্ট করছে, চাপাইছে যে দেখো ঢাকায় ধুতি পরা কতগুলো লোক হেঁটে যাচ্ছে, এরা ভারতের চর, এরা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এন্ড ভাষা আন্দোলনকারী যারা, তারা মর্নিং নিউজ জ্বালাই দিছে। and you can go through those newspapers if you want, আমার কাছে আছে, আমি আপনাকে পাঠাই দিব। না না, ঠিক তো আছে, না মানে না না না, আমি আমি আমার এখানে প্রশ্নটা অন্য, এখানে আমার প্রশ্নটা অন্য। এখানে এটাই প্রশ্ন ভাই, এখানে হচ্ছে যে যে কোনো স্থাপনা, যে কোনো রাজনীতিক ভাই যেটাকে আপনি, রাজনীতিক ভাই আপনি আপনি যখন ভাঙতেছেন তখন যে আপনি 7 জন বীরশ্রেষ্ঠর মূর্তি ভাঙছেন, অবশ্যই ভাঙবো না, না না, অবশ্যই 7 জন ভাঙবো না। বীরশ্রেষ্ঠর মূর্তি আপনি ভাঙছেন, আপনার যদি বাংলাদেশের উপর আক্রোশ না থাকে, আপনার যদি না না না, মুক্তিযুদ্ধের উপর আক্রোশ না আমি থাকে, ইউ ক্যান নট ডু ইট। ইয়াস ইউ ক্যান ডু ইট, বাট আমি বলছি যে বীরশ্রেষ্ঠদের বাংলা বলেন, আপনি আইবেন তাজউদ্দিনেরও যদি বাঙে এবং অন্যান্য লিডারদের, এই বাংলাটাকে আমি তো জাস্টিফাই করতেছি না, কিন্তু আমি বলতেছি যে দেয়ার ওয়াজ এ না আপনি কন্ডিশন। না না,
আপনি শেখ হাসিনার উপরে রাগ আছে, শেখ হাসিনার উপরে রাগ থাইকা আপনার রাগ উপরের দিকে উঠছে, আপনার তার বাপের উপরেও রাগ হইলো, আপনি তার বিল্ডিং জ্বালা দিয়েছেন। আপনি না, তার বাপের উপর রাগ, কিন্তু তার বাপের উপর রাগ আমি বলি, আপনারা যদি এটা ইকুয়েট করতে চান তাহলে আপনারা যে জটিলতায় পড়বেন, সেই জটিলতাটা হচ্ছে যে আপনারা আসলে সঠিক ভুলের বাইরে চলে যাইতে হবে, একটা জায়গায় চলে যাইতে হবে যেটা একটা সুফিবাদী দ্বারা, কিন্তু ওখানে আপনি যাইতে পারবেন না কারণ আপনি পলিটিক্যাল। আমি বলি যে সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার বাবাকে বিক্রি করছে। শেখ হাসিনা ইভেন শেখ মুজিবুর রহমানকে বারবার বলা হয়েছে আপনি জাতির পিতা থাকেন, মহাত্মা গান্ধীর মতো আপনি আর ক্ষমতা নিয়েন না, আপনি থাকেন না আমাদের সবার অভিভাবক হয়ে। উনি হন নাই, উনি নিজে দায়িত্ব নিয়েছেন, দায়িত্বে ভুল শুদ্ধ অনেক কিছুই থাকে, উনি করছেন, উনি অনেকভাবে মিশ্র প্রতিক্রিয়ার শিকার হয়েছেন, ওনার ফ্যামিলি সহ শহীদ হয়েছেন, সেটা আমরা বুঝলাম। কিন্তু এখন যেই পর্যায়ে আছে শেখ হাসিনা, যেই পর্যায়ে ওনাকে নামাই নিয়ে আসছে, সেখানে শেখ মুজিবকে যখন শেখ মুজিবের মূর্তিগুলো ভাস্কর্য যেই অর্থে বলেন না কেন, এটা যখন ভাঙা হচ্ছে, আপনি পিপলের দিকে তাকান, আপনি এটাকে পিপল বলতে পারেন, আপনি এটাকে মব বলতে পারেন না, এটা পিপল। এটা পিপল হচ্ছে যে এটাকে এখানে কোনো স্টুডেন্ট লিডারকে আপনি খুঁজে পাবেন না যাদের আমাদের না, আমরা কোনোদিন ভাঙতে যাই নাই। তো এটা সাধারণ মানুষ ভাঙছে, কেন ভাঙছে? প্রশ্নটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভাঙছে। এখন আপনি যদি বলেন যে 12 মাস, কত 16-17 মাস পরে প্রথম আলো ডেইলি স্টারে আগুন, আপনি এটাকে আপনি এবার ধরেন, কিন্তু আপনি ধরেন না 5ই আগস্টের অব্যবহিত পরে, ইমিডিয়েট পরে যেগুলো হয়েছে, আমি মনে করি যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের প্রতি আচ্ছা, যে আক্রোশ, আমি তো সেটা থেকে একটু আগাইতেছিলাম, সাতবীর শ্রেষ্ঠর ইয়াটাকে ও ক্ষোভের জন্য হ্যাঁ ভাঙছে। সেটা আমি 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 মানে আমি শেখ মনে হাসিনার করি সাথে যে সাতবীর শ্রেষ্ঠর কি, আমি নো তো নো মানলাম নো নো, এটা আপনি এটা আপনি পাবলিক করতে ক্ষোভ। পারেন না। আমি না, এটা পাবলিক ক্ষোভ না, এটা যারা ভাঙছে তাদের অন্য অভিসন্ধি আছে। আমি সেইটাই তো ইভেন যারা বলতে মুজিবনগর, চাইতেছিলাম, আমি তো হ্যাঁ সেটাই বলতে মুজিবনগরে, চাইতেছিলাম। মুজিবনগরে যারা মূর্তি ভাঙছে ওদের ভিন্ন অভিসন্ধি আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের এই যে আপনার মানে জগন্নাথ হলের পিছনে এখানে যে মন্দির মূর্তি ভাস্কর্য ভাঙছে, ওদের ভিন্ন অভিসন্ধি আছে। দে আর নট আওয়ার পার্ট। আমি যদি সঠিক হই, তাহলে আমার সাথে সাথে বাংলাদেশে মিলিয়নস অফ পিপল এই আইডিয়া ধারণ করে, খালেদ ভাই। জুলাইয়ের পক্ষের হাজার লাখ লাখ লোক এই আইডিয়া ধারণ করে যে এই ভাঙাগুলো উচিত হয় নাই। আপনি শেখ হাসিনার প্রতি ক্ষোভ আছে, শেখ মুজিবের প্রতি ক্ষোভ আছে, কারণ শেখ হাসিনা শেখ মুজিবকে এই টেনে নামাইছে এখানে। ইট ইজ শেখ হাসিনাস ফল্ট। না না, সেইটা তো হ্যাঁ সেইটা তো আমি হ্যাঁ আলাদা করে রাখলাম। 14 আমি তো হ্যাঁ দেখতেছি যে আপনি হ্যাঁ যখন 7 জন বীরশ্রেষ্ঠর এটার মধ্যে আপনি মুক্তিযুদ্ধের মুরালে আঘাত করতেছেন, আপনি মুজিবনগর না, এটা দিবসে আপনি করতে এটা পারেন না, করতেছেন, এটা আপনি করতে পারেন না, এইটা তো এটা আপনি করতে এইটা পারেন তো না, আপনি ক্ষোভ থেকে আপনি করেন করতে না, এটা পারেন তো না এটা। পিপল করে নাই, পাবলিক করে না, এটা তো কোনো না কোনো একটা রাজনৈতিক ইন্ধনে এটা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা অস্বীকার অ্যাবসলিউটলি। করতেছি না, এবং আমি এটাকেই আমি বিরোধ করতেছি যে এটা জুলাইকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়া করানোর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে অনেকে এটা করছে, যে অভিসন্ধি যাদের ছিল তারা আমরা না। আপনি মুক্তিযুদ্ধের পরে যারা চোর চাচড়িগিরি করছে, যাদের কারণে শেখ মুজিবুর রহমান বলছে আমার কম্বলটা কই, তারা কি মুক্তিযোদ্ধা ছিল না? আপনাকে আমি বলি, একবার খুব ক্লিয়ার কাট কথা শুনেন, 71 থেকে 80-র দশক পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধাকে যায় রাজাকাররা হত্যা করে নাই। মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদেরকে মারছে। তো আপনি কারে দোষ দিবেন? ফলে আপনাকে, কিন্তু এই জন্য কি আপনি মুক্তিযোদ্ধাদেরকে বলেন মুক্তিযুদ্ধ খারাপ? বলেন না তো। কারণ মুক্তিযুদ্ধ যখন ইভেন্টটা শেষ হয়ে গেছে 16ই ডিসেম্বর, এরপরে যে ম্যাস কিলিং, বিহারীদের উপর কিলিং, তারপর আপনার হচ্ছে যে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে কিলিং, জাসদের উপর আমি কিলিং, আমি আমি দুইটা এই আমি হচ্ছে যে আপনি যেহেতু বারবার এই প্রসঙ্গটা আনতেছেন, আমি দুইটা জায়গা থেকে এটা দেখি। 1971 সালের পর থেকে যদি বিহারীদের উপরে, জাসদ ইত্যাদির উপরে, এটার সাথে কিন্তু একটা প্রপার্টির একটা সরাসরি রিলেশন ছিল। কারণ বিহারীদের ক্ষেত্রে তো আপনি এটা এখন গেলেই দেখতে পারবেন, মিরপুর 11 নম্বরে যান, মোহাম্মদপুরে যান, আমি তো এটা সরাসরি দেখতে পারবেন, নিশ্চয়ই এটা প্রপার্টির। কিন্তু যখন আমি ইডিয়ালিস্টিক জায়গা থেকে আসতেছি, আমি ওইটাও মাইনা নিলাম যে শেখ হাসিনা এমন এক জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে আসছে যেখানে তার বাবাকে নিয়েও এরকম অশ্রদ্ধা অসম্মান দেখাইতে পাবলিক গেছে। কিন্তু আমি যেটা বলতেছি যে ইডিওলজির জায়গা থেকে এই জিনিসটা কেমনে জনপ্রিয় হয় যে আমরা 71 সালে আমরা ভুলভাবে দেশ স্বাধীন করছি, 71 সালে এত লোক মারা যায় না, নো 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 নো, এই জায়গাটাতে মানুষ কেমনে সমর্থন করছে, এটা কি আপনারা এটার মধ্যে আমরা বলি নাই, এগুলো আমরা বলি নাই, নেভার। আচ্ছা, এগুলো যাদের বলা তারা বলছে, যাদের এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা ছিল তারা বলছে। আপনি 71 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যারা, একটা অংশ ছিল, একটা অংশ বলছে এটা দ্বিজাতি তত্ত্বের অবসান হয়েছে, এটাও ছিল। 71 হাজার রকম, 71 আপনার কাছে একরকম, 71 না না, প্রত্যেকের কাছে, হ্যাঁ ডেফিনেটলি আপনার, হ্যাঁ, এবং 47 হাজার রকম। পাকিস্তান আন্দোলন, আবুল হাশিমের পাকিস্তান আন্দোলন হচ্ছে বেসিক্যালি গ্রেটার বেঙ্গল করার আন্দোলন। মাওলানা ভাসানীর আন্দোলন
শেখ মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমানের একটা লেখা ওই সময় ছাপানো হয়েছে 47 সালের, এটা আমি আমার রিসার্চের কাজে এটা ইউজ রাইট। করছি। আর হ্যাঁ, 47-এ শেখ মুজিবুর রহমান আমি নিজে আমি বক্তৃতা দিয়ে বলতেছে আমরা অখণ্ড বাংলা চাই। হুম, এখন ওই রাজনীতি যারা করছে, আর শাহজিজুর রহমান তখন বিরোধিতা করছে, হুম, সেই শাহজিজুর রহমান আবার পাকিস্তানের পক্ষে 71 সালে, আর শেখ মুজিবুর রহমান 71-এর নেতা। হুম, হুম। ফলে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারই অনেকগুলো চরিত্র দাঁড়ায়, আমার এবং কোনটা সহি চরিত্র কোনটা বেসহি চরিত্র সেটা তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। আর আমার আমার মনে হয় যে আমি একটু বর্তমান রাজনীতিতে ফিরে আসি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের, মানে আমি এই কথাটা প্রায় শুনি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে ৭১ সালে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইটার বাস্তবতাটা ঠিক অনুধাবন করে নাই, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ না বলে এটাকে গন্ডগোল বলে। অনেক মানুষই রাজনৈতিকভাবে এটার পক্ষে ছিল না, অনেক মানুষ এটা আসলে বুঝতেই পারে নাই, এবং সেটা ভারতের ষড়যন্ত্রে এবং চক্রান্তে পাকিস্তান থেকে তার আলাদা হইতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি এখন অবশ্য এই এটা উদাহরণটা, মনে করে না, হ্যাঁ, এটা এটা মনে মনে করে, করে না, এটা মনে করে না, এটা আমি মনে মনে করে করি। না। এগুলো এগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর হুম। প্রচারণার অংশ, যে তারা এইভাবে বাংলাদেশটাকে ডেফিক্ট করতে চায়। ওকে। বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টকে আপনার ওই স্পেসিফিক চরিত্রের জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে। ওকে। ওইটা যদি আপনি না করতে পারেন, তাহলে যেটা হবে যে আপনি নেগেশনের ভিতর দিয়ে আপনি যাবেন, আপনার কোনো জাতীয় চরিত্র দাঁড়াবে না। এই জন্য আমাদের এত খারাপ অবস্থা এই দেশ হিসেবে। ওকে। অনেকে বলে টাকা পয়সার কারণে, কিন্তু আপনার ন্যাশনাল কোনো ক্যারেক্টার নাই রে ভাই। না, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। আর আমি দুইটা বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। যে একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে চুক্তি করছে সেটা আপনারা, মানে আপনি অবশ্য প্রত্যেক করে বাইরে আসছেন, কিন্তু আপনাদের আপনি যে সরকারে ছিলেন সে সরকারে ছিল, তারা এটা ৯ তারিখে করছে। এই ব্যাপারে অল্টারনেটিভসের বা যেন মাহফুজ আলমের কোনো আলাদা অবস্থান আছে কিনা, যে চুক্তিটা কেমন হয়েছে, ভালো খারাপ, আগে পরে? আমাদের এখানে খুবই ক্লিয়ার কথা, আপনি হচ্ছে ইমিডিয়েট রেজাল্টের জন্য যদি আপনি এটা করেন, তাহলে আপনি এটা করছেন, কিন্তু আমি মনে করি যে এটা লং টার্মে এটা বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের নিজস্ব জ্বালানি, আমাদের নিজস্ব ফসলের প্রশ্ন, আমাদের নিজস্ব যে শিল্পের প্রশ্ন, এগুলোতে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। এবং সরকারকে এটা যত দ্রুত করা যায় রিভিজিট করা উচিত, বসা উচিত আবার এই নেগোসিয়েশনে। এন্ড দে শুড থিঙ্ক অ্যাবাউট দেয়ার স্লোগান যে বাংলাদেশ ফার্স্ট। তারপরে তারা যা ইচ্ছা ট্রিটি করুক, কোনো অসুবিধা নেই, যে কোনো দেশের সাথে ট্রিটি হইতে পারে। আপনি চুক্তিটা দেখছেন কিনা, এটা কি বাংলাদেশের পক্ষে গেছে বা? আমি আমি চুক্তিটা দেখি না, কারণ আমাদের সময় ক্যাবিনেটে এটা তোলা হয়নি, আমি জানিও না এটা ওই সময়। হুম, আমরা জানতাম যে এটা একটা ট্রেড নেগোসিয়েশন, খলিল ভাই এবং ওই সময় যিনি ছিলেন বশির ভাই, ওনারা হুম, করতেছেন। হুম, তো ওনারা করছেন, ওনারা যাওয়া আসা করতেছেন নিয়মিত, এটা আমি জানি। ওই সময় আমি ওয়াশিংটনে নিজে গেছি যখন, হুম, নিউ ইয়র্কে। হুম, নিউ ইয়র্কে ছিলাম ওই যে আগস্ট মাসে বোধহয় আমার প্রোগ্রামে। হুম। তো তখনও আমি জানতাম যে এই কাজটা চলমান আছে, আমাদেরকে এম্বাসির লোকরা বলছে। তো এইটা চলমান আছে এটা আমরা জানি, কিন্তু এটা ডিটেলস আমি নিজে পড়ি নাই। আমার যেটা যতটুকু পত্রিকাতে কলাম এখানে সেখানে লেখা হয়েছে, এই জন্য আমি বলছি আমাদের কিছু স্বার্থগত জায়গাতে ইমব্যালেন্সড একটা জায়গাতে চলে গেছে। এটাকে আপনি যদি সরকার যদি বাংলাদেশ ফার্স্ট নীতি অবলম্বন করে, সরকারকে এটা রিকনসিডার করা উচিত, রিভিজিট করা উচিত, রিনেগোশিয়েট করা উচিত। একজন দর্শক জালাল আহমেদ উনি বলতেছেন, খালেদ ভাই আজ 3টি টকশো গেলে কিন্তু বাজেট নিয়ে কোনো আলোচনা না করা কারণ কি? ভাই জুন মাসের 9 তারিখে বাজেট নিয়ে প্রোগ্রাম করেছি আমি, একটু প্রোগ্রামটা দেখেন, মানে বাজেট হওয়ার আগে বাজেট নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ডক্টর জাহেদ রহমান, মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের একজন উপদেষ্টা, উনি ভারতে গিয়েছেন, তাকে আসলে 2 ঘন্টা এখানে সেখানে বসিয়ে রাখা হয়েছে, অনেক প্রশ্ন করা হচ্ছে, তিনি আবার সেখানে ফিরে আসছেন। আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে এইটা বলা হয় যে বিএনপি ভারতের সাথে এক ধরনের ভালো সম্পর্কই চায় বা প্রতিশ্রুত, তো সেই ক্ষেত্রে এইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন, মানে এইটা হচ্ছে এইটা? আমার জি। মনে হয় যে আসলে এটা আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, যে হুম, বাংলাদেশে এখন ভারতের সাথে একটা শীতল পরিস্থিতি থেকে তারা ইলেকশনের পরে তারা নিজেরা ইলেকশন বারবার দাবি করছে। হ্যাঁ, দ্যাট ইজ ইন্টারেস্টিং। তারা গত 17 বছর ইলেকশন চায় না, বাট ইন্টারিম সরকারের সময় তারা বারবার ইলেকশন দাবি করছে, যে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা কাজ করবে। এখন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তাদের কেন বনিবনা হচ্ছে না, তারা কেন এই টেনশন গুলো জিয়ে রাখতেছেন, এটা তারা ভালো বলতে পারেন।
আমি কিভাবে বলবো এটা? ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া আচ্ছা, গেল অনেকে যে ইমিগ্রেশনে। বলেন, যারা মাহফুজুল আলম, অনেকে যে বলেন যে খলিলুর রহমান সাহেব যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে জনাব তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলেন, অনেকে যে বলেন যে এটা আসলে ইন্ডিয়া এবং আমেরিকার কার্ড বা আমেরিকার চাপে পড়ে এই সরকারকে এটা করতে হয়েছে। আপনার কাছেও কি তাই মনে হয়, নাকি এটা একটা ধরেন খলিল সাহেব এত যোগ্য লোক যে তাকে নিতেই চাইছে বিএনপি, সেই জন্য তাকে নিছে? আপনার কাছে কোনটা মনে হয়? এটা এটা বিএনপি ভালো বলতে পারবে ভাই, আপনার বিএনপি কাছে তো কি আমি করি মনে না। হয়, মানে আপনার কাছে কি আমার মনে হয় যে মানে আমার একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ যে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির মতো এরকম একটা পুরনো দলে নিতে হবে, মানে এটা আপনার কাছে কি মনে হয়? বিএনপি টেকনোক্রেট নিতে অভ্যস্ত, টেকনোক্রেট বিএনপি সেই অনেক আগে থেকেই নেয়। নেয়, তো এটা কিন্তু আসলে হ্যাঁ, টেকনোক্রেট মানে হচ্ছে, সেটা টেকনোক্রেটদের মধ্যে তো বিএনপি মানে ধানের শীষ মার্কা টেকনোক্রেটও অনেক আছে। মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কা এখন টেকনোক্রেট কেন নিতে এখন হলো? না না, আপনি কোনটা দানেশিস কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা তো আপনি কিভাবে জানেন? আমি জানি না, আমি আচ্ছা জানতে পারিনি। আচ্ছা, না এইটাও এটা একটা কি ভালো কথা দানেশিস? এটাও একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি এই উপসংহারে আসছিলাম যে ডক্টর খলিলুর রহমান আগে থেকেই বিএনপির লোক, বিএনপি বরং আপনাদের মধ্যে ওনাকে প্ল্যান করছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কিছুই বোঝেন না, উনি এটা বুঝতে পারেন নাই, শুনেন, এটা এটা হইতে এটা 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 একটা মজার যে আমরা ধরেন এই যে এতগুলো স্পেকুলেশন করতেছি, হুম কিন্তু এখানে স্পেকুলেশনের চেয়ে আসলে আমাদের এটাই পলিটিক্স স্পেকুলেশন এবং হচ্ছে ব্লেমিং গেমিং সবকিছু, কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে, এবং জিও পলিটিক্যাল যে টেনশন আমরা পড়ে আসতেছে আমাদের গাড়ির উপরে, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি যদি যেটা ভালো মনে হয় তারা করছে, এবং বিএনপি এটা ভালো বুঝতে পারবে কাকে দিয়ে তারা এই টেনশনটাকে মিটিগেট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। এটা বোধহয় তাদের একটা চিন্তা ছিল। এর বাইরে আমি জানি না আসলে এটা আগে পরে কিভাবে কি হইলো, কে কার হয়ে খেললো। কারণ হচ্ছে খেলাটা তো আসলে আপনি বুঝতেও পারবেন না, যদি খেলোয়াড়ের খেলা এই হয় তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, আর যদি খেলা আপনিই বুঝে যান তাহলে খেলোয়াড় খেলোয়াড় হইলো কিভাবে? না সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আবার একটা পুরনো কথা কইতে হয় যে ইলেকশনটা একটা গেল, সেইটারে আপনি একটা ভাগ বাটোয়ারার ইলেকশন আপনি বাইরে বলছিলেন। এটা তো কইয়া দিছি কথা, আগে তো একবার কইছি। আবারও বলেন, আর আবারও একটু বলেন, অল্প একটু বলেন, আপনি একটু বলেন যে এখন এই বাটোয়ারা থেকে, মানে আমার প্রশ্নটা ওই বাটোয়ারা পর্যন্ত না, মানে যে জুলাই স্পিরিট ছিনতাই হয়ে গেছে বলে মানে বা অনেকে বলে থাকেন, আমি আপনার কথা যদি নাও বলি, ক্ষমতার মূল নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র, এটা যদি আমরা নাও বলি, এই জায়গা থেকে কি আসলে আর ফিরে আসা সম্ভব? মানে মানুষ তো ওইটাই চাইতেছে মনে হয়, তাই না? এগুলো আসলে কোনোটাই স্থির কিছু না। হুম হুম। হ্যাঁ, আমরা একসময় ভারত, একসময় ইন্ডিয়া, একসময় আমি আমি চিন্তা করি কবে ঢাকা উইল, আমরা একটা স্লোগান আছে আমি নিজের লেখায় লিখছি, ঢাকা উইল বি দ্য সেন্টার। আমি আচ্ছা। ওইটার অপেক্ষায় আছি। এর আগ পর্যন্ত কে কি করলো এটা আমরা দেখার দরকার নেই। আমাদের টার্গেট কি? আমরা যদি আমাদের ইয়াং জেনারেশন বলি, এবং আমি মনে করি এনসিপি করুক, যেই দলে করুক না কেন, আমাদের জেনারেশন এই ক্ষেত্রে একমত যে ঢাকাকে সেন্টার বানাইতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি বানাইতে হবে এই অঞ্চলে। ওকে। শেষ। আমাদের আমাদের স্বপ্ন এত বড়, এটা হচ্ছে কথা। এবং এটা বানানোর জন্য আমাদেরকে স্বনির্ভর হইতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এবং আমাদের রাজনীতিটাকে, রাজনৈতিক কালচার ঠিক করতে হবে, আমাদের রাজনৈতিক ভাবে সংগঠিত হইতে হবে। আমাদেরকে আরো আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে কমতি আছে, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা ওই দিকে তাকাই আছি। এক সময় একজন আসবে, খেলবে, এটা কোথায় নাই? এটা কোন দেশে অন্য দেশ প্রভাবিত করার চেষ্টা করে না? শুনেন খালেদ ভাই, আমি একটা কথা বলি, আমি এটা বলছি অনেকবার, এখন আজকে আপনার হুম। সুবাদে অনেককে বলতে সুযোগ পাচ্ছি। সেটা হচ্ছে অনেকে বলে না ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের ভিতর। আমি তো মনে করি এটা ভারতের ফরেন পলিসি। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ ফরেন পলিসি? হুম মানে বাংলাদেশকে আমি বলতেছি, হুম। আপনার ভারতের ফরেন পলিসির অংশ বাংলাদেশে সে হেজিমনি রাখবে, সে এটা, তো এটাকে সে করতলগত করে রাখবে। এটা তো তার ফরেন পলিসি, পলিটিক্যাল ফিলোসফির অংশ, তাই না? এটা তো, এটা সে একটা রাষ্ট্র হিসেবে করতেছে। বাংলাদেশ কোথায়? মানে ওকে। বাংলাদেশ যদি এক্সিস্ট করতে চায় তাহলে তো বাংলাদেশের নিজস্ব তো প্ল্যান থাকতে হবে। আমরা কি করব এই সবগুলো গ্লোবাল পাওয়ারের সাথে, আমরা কিভাবে নেগোশিয়েট করব, আমরা কিভাবে আমাদের সেরাটা আদায় করে নিব, ওইটাই আমরা চাই।
আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে, সংসদে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রিয় দর্শক, এই কথা সমর্থন করেন কিনা? শতকরা 26 ভাগ এই দর্শক একথা সমর্থন করেছেন, 74 ভাগ সমর্থন করেন নাই। 10,000 দর্শক ভোট দিয়েছেন। আমি দুইটা বিষয় শুধু এখন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা বিষয় হচ্ছে আপনি অন্তর্বর্তী সরকারের মানে বিশেষ উপদেষ্টা বা বিশেষ সহকারী ছিলেন যখন মানে উপদেষ্টা পদমর্যাদায়, সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি গাইড মানে কি, আপনি বিভিন্ন বিষয়ে আপনি তাকে পরামর্শ দিতেন, কিন্তু পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে উনার একটা কিচেন ক্যাবিনেটের কথা প্রায় হচ্ছে, যে মানে শব্দটাই কেমন এত বেশি ক্লিশে হয়েছে, মানে বিশেষ কিছু লোকের সাথে তার বেশিরভাগ সিদ্ধান্তের বিষয়ে উনি বৈঠক করতেন বা আলোচনা করতেন। এর মধ্যে আপনি ছিলেন কিনা, যে ওই বিশেষ বা কতটা সময় পর্যন্ত ছিলেন, যেহেতু আপনি উপদেষ্টা হওয়ার আগে বিশেষ সহকারী হিসেবে সব বিষয়ে উনাকে আপনি কিছু না কিছু পয়েন্ট দিয়েছেন বলে আমরা জানি। না না না, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বিশেষ সহকারী হিসেবে আই ডিড নট হ্যাভ এনি স্পেসিফিক রুল। দ্যাটস ওয়াই আমার ইউ হ্যাভ দি হোল রুল, মানে ইন জেনারেল মানে তো পুরোটা I সার্বিক। didn't have the whole role. I didn't have the whole role. এটা জি। হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ আ লাইক কি বলা যায়, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনা যে আপনার এখানে এটাকে ব্যাখ্যা আমি তো বললাম ওইটা তো 3-5 থেকে 8 আগস্টের বেশি বললাম, 8 আগস্ট থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত যে ড্রামা, যে মানে এটাকে ড্রামাই বলা যায়, ড্রামা নট ইন এ ব্যাড ম্যানার, বাট মানে আপনি যদি ধরেন আর কি এইখানে যে মানে অনেক ধরনের মানুষ অনেক ভাবে অ্যাক্ট করছে, এবং আমাকে যেইভাবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হ্যাঁ, এগুলো হচ্ছে কি জানেন, স্কেপ গোটিং। মানে আমরা যা যা করব সবকিছুর দায়িত্ব একটার উপরে দিতে হবে, ওই একটাটা কে হবে, হ্যাঁ এরকম একটা দেখে আমরা একটু স্কেপ গোট বানাবো। তাহলে এইটা নিয়ে আমার আলোচনায় এই পর্যন্তই, যে মানে এটা আসলে কোন সরকারি কোন এক ব্যক্তি, ইভেন যিনি যিনি রাষ্ট্রের প্রধান হন, সরকারের প্রধান হন, উনিও নিজে একা ডিসিশন নিতে সবসময় পারেন না। দিস ইজ এ কালেকটিভ প্রসেস, এবং মাহফুজ আলম একা চালাবেন, আবার কিচেন ক্যাবিনেটের 6 জন ওনারাই চালাবেন, এইভাবে কখনোই সরকার চলে না। যারা এগুলো বলেন তারা আসলে মানে একটু জানি না, সরকারের ভিতরকার কার্যক্রম সম্বন্ধে হয়তো অবগত না। বরং হ্যাঁ, একটা তো কাঠামো ছিল যেটা তৌহিদ ভাই, তারপর হচ্ছে যে তৌহিদ হোসেন যিনি আছেন, তারপর হচ্ছে যে আমাদের আরো কয়েকজন উপদেষ্টা বলছেন, এবং এটা রিয়েলিটি, এবং ওইটাতে স্টুডেন্টরা ছিল না। আমি তো বলি না শুধু আমি ছিলাম না, স্টুডেন্টরাই ছিল না, এবং এটা আমি ডিডব্লিউ তে বলছি ফ্রম ভেরি ফার্স্ট মান্থ স্টুডেন্ট ওয়ার জাস্ট আউট, যে আমরা হচ্ছে যে এই মুরব্বীরা বসে ডিসিশন হবে, এবং মুরব্বীরা বসে হ্যাঁ মুরব্বীরা বসে। কিন্তু ডক্টর ইউনূস যে বলতেছেন যে স্টুডেন্টরাই আমাকে নিয়োগ দিয়েছে, স্টুডেন্টদের জন্য নিয়োগ তো আমরা দিছি, এটা তো অসত্য না, এটা তো অসত্য না, কিন্তু উনি কাদের সাথে বসবেন এটা তো তার পছন্দ। আপনি ধরেন না নিয়োগ আপনাকে দেওয়া যেতে পারে, কিন্তু এরপরে নিয়োজিত হওয়ার পর আপনি কি করবেন সেটা তো ব্যক্তির ইচ্ছা, এবং নিয়োজিত হওয়ার পর যদি আপনি তাকে কন্ট্রোল করতে চান, তাহলে তো ওই ব্যক্তিকে আপনার এত বড় দায়িত্ব নিয়োগ দেওয়ার দরকার ছিল না। তো আমরা তো তাকে কন্ট্রোল করার জন্য ওখানে বসি না। আমরা যেটা করছি, আমরা বাদ দিল কেন? উনি আমাদেরকে বললাম তো এটা মুরব্বীদের বৈঠক, আমি এইভাবে বললাম গ্রামের ভাষায়। মুরব্বী তো মানে এটা তো শাস্ত্রে মানে 25 বছর বাইরে আমার পরে তো পিতা পুত্র, যাই হোক আপনি আমি মুরব্বীদের বৈঠক বললাম, এটা আপনি বুঝে নেন, এবং সাধারণ জনগণ বুঝে নেন। এটা তো সব সাধারণ জনগণ অনেক বেশি বুঝছে, কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা মানে আপনাদের কাঁধে বন্দুক রাখা মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? আপনাদের থেকে নিযুক্ত হইয়া মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? মুরব্বীরা তো ছিলই, তাহলে মুরব্বীদের ভাগাইছেন কেন? শেখ হাসিনাও তো মুরব্বী ছিল, শেখ হাসিনার বা ইয়ার মধ্যে কি মুরব্বী কম ছিল নাকি? তো মুরব্বী সব, তো মুরব্বী যদি হয় তাহলে তো মানে বাংলাদেশে নিয়ম করে দেখ যে 80 বছর বয়স হইতে হবে, এই হইতে হইলে তাহলে তো ভালো 75 কমপক্ষে হয়। এবার আমি পরেরটা, এখন আপনি তো মাঝখানে বলছিলেন 3 জন ঢুকছি কেন, তাহলে বুঝেন 3 জন ঢুকেও মুরব্বীদের সাথে আমরা আমি 3 জন ঢুকছি কেন হচ্ছে প্রশ্ন করছি, আপনি এইটা মনে রাখছেন? আপনি এইটা মনে রাখেন নাই যে আমি প্রশ্ন করছি আপনারা সাংবিধানিক কাঠামোর মধ্যে কেন ঢুকলেন?
ওইটার সাংবিধানিক প্রশ্ন কাঠামোর উত্তর মধ্যে দিচ্ছি না আমি ঢুকলে, আমি সাংবিধানিক কাঠামোর আমি মধ্যে না মনে ঢুকলে আপনি তো প্রধানমন্ত্রী হইতেন, প্রধান উপদেষ্টা হইতেন। না না আমার দরকার নেই প্রধান না আপনি উপদেষ্টা না আমরা হইতেন, ওই নাহিদ হইতো, নাহিদ না হইতো হ্যাঁ আসিফ হইতে হইতো, মানে যে হইতো। মানে আমরা যে যে কেউ হইতে পারতো হ্যাঁ, তো এটা সেটাও সাধারণ তো সেটাও জনগণের তো উপর থাকে। সেটাও তো আচ্ছা। হুম। যাই হোক, আমি আমি যেটা জানতে চাইছি, আপনারা যারা অন্তর্বর্তীকালের সাবেক উপদেষ্টা ছিলেন তাদের সাথে কি আবার একটা দেখা সাক্ষাৎ হয়, মানে সাবেক উপদেষ্টাদের একটা ক্লাব কি আসে এই মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য, এই খাওয়ার জন্য? আমি একবার খালি দেখছিলাম উপদেষ্টা পদ থেকে যাওয়ার পরে জনাব ফাজিল কবির খানের বাসায় মনে হয় একটা গ্রিল পার্টির ওই মতো। মিটিং এ কোন স্টুডেন্টকে দেখছেন? না দেখি নাই, আপনারা বাদ পড়ছেন ওইটা তো, এ- মানে রিটায়ার্ড হয়ে বাদ। তাহলে মানে ও এটা তো আপনার মুরব্বীদের, দেখেন আপনি আগেই বলে দিয়েছেন এটা তো মুরব্বীদের, রাইট? আর আমি আপনাদের দেখি যেটা, সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু একটা লিখলে সেইটার, বা ফেসবুকে লিখলে আপনাকে তো বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়। আমার ধারণা ঘরে বাইরে ক্রিয়া প্রতিক্রিয়ার চাপে আপনি অনেক সময় সেটাকে সামনে আনেন, পিছিয়ে আনেন, এডিট করেন, কখনো বাদও দেন। কিন্তু আমি যেটা খেয়াল করি, উপদেষ্টাদের মধ্যে কেউ না কেউ আপনার বক্তব্যের একটা জবাব দিতে চেষ্টা করেন। এইটা কি মানে এইটা কিরকম? আবার পাশাপাশি আমি এইটা খেয়াল করি, অন্তর্বর্তী সরকারের কোনো কাজকে সবচেয়ে বেশি ডিফেন্ড করতে চেষ্টা করে হচ্ছে এনসিপি। এইটার মধ্যে কি কোনো মানে কোরিলেশন আপনি দেখতে পান? মানে ধরেন আমি এখন একটা কথা বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস হামের টিকা না কিনা বা পরিবর্তন করে ভালো কাজ করে নাই, দেখা গেল এনসিপির অনেকে আইসা আমার উপরে ঝাঁপায় পড়ছে যে আমি কিছু জানি না, বা সালমান এফ রহমানের এখানে চাকরি করতো, এরকম কিছু একটা করে দিল। এটা না, কারণটা কি এখানে আসলে? খালেদ খালেদ ভাই এখানে একটা প্রশ্ন আছে। এখানে হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে মানে আপনি যদি সেম লোক যারা জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়াইছে, হুম, হুম। সেম লোকেরা যদি হামের প্রশ্ন নিয়ে নেমে সে মোহাম্মদ ইউনূসকে বা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে হ্যাঁ ঘায়েল করার চেষ্টা করে, ওনার যদি ভুল থাকে সেটা নিয়ে আপনি সরকার ক্ষমতায় আছে তাদেরকে তদন্ত করতে বলেন, পুরো প্রক্রিয়া অনুসরণ করতে বলেন। কিন্তু পুরো জিনিসটা যে ফ্রেমিংটা হচ্ছে মিডিয়া ফ্রেমিং আমার সময় থেকে হয়েছে, আমরাও এটা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা অলিগার্কদের পত্রিকা, ওরা যা ইচ্ছা তা লিখবে না। আমাদের তো, আমরা তো চাপোষা মানুষ, আজকে আছি কালকে নেই গভর্নমেন্টে। ওনারা তো সারা জীবন আছেন, সব গভর্নমেন্টের সাথে ওনারা থাকেন। ফলে এই অলিগার্কদের পত্রিকা তো আপনি বন্ধ করতে পারবেন না। ঢাকা শহরে তো মানুষ মানে কান জ্বালাপালা করছে আমার পত্রিকা বন্ধ করেন না কেন। আরে ভাই আমি তো বললাম আমি তো শেখ মুজিব না, আমি পত্রিকা বন্ধ করবো কেন? আমার কাজ পত্রিকা বন্ধ করা না। আমার কাজ ছিল যে মিডিয়াতে যাতে হচ্ছে যে জুলাইটা অন্তত কিছুটা হইলেও স্পষ্ট থাকে এবং না, সেম আমাদের লোকটা একটু আপনি আমার বক্তব্যগুলো। বলেন, মানে সেম লোক মানে যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের জি সমালোচনা জি করে নাই, জি জি আওয়ামী লীগ সরকারের হ্যাঁ সমালোচনা করে নাই, তার হ্যাঁ মানে জি যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই তারা কোনোদিন আর ইউনূস সরকারের বা তারেক রহমান সরকারের সমালোচনা হ্যাঁ, করতে এরা পারবে না। করতে পারবে করতে পারবে। তাই সেই নৈতিক নৈতিক ক্ষমতা তারা ফেরত পাবে তখনই যখনই তারা কোনো না কোনো ভাবে লজ্জা অনুতাপ করবে না, যে এটা আমরা তো 17 বছরের আপনি একটা তো ফ্যাসিস্ট আপনি এটা তো বাইরে। জাজ, আমি জামাত জাজ আমি জুরি সব, জামাতকে জাজ জুরি সবকিছুর আপনি হইলে তো এটা একটা মুশকিল না? আমি হইলাম না, আপনিই হন। হ্যাঁ, আপনি জুলাইয়ের পক্ষ যেহেতু আপনি নিজেকে বলতেছেন, তাহলে আপনিই হন না, আপনি হয়ে ওদেরকে এই কাজটা আমি একটা করতে কথা দেন। বলি, আমি কোনো পক্ষ হইতেছি না হইতেছি সেটা আমি বলতেছি না। আমার কথা হইলো যে আমি মনে করি আমার কোনো অপরাধ যদি আমি করি তা আমার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হইতে পারে, কিন্তু আমি ওই সময় এইটা করি নাই এই জন্য এখন এটা করতে পারবো না, এইটা একটা আমার কাছে বায়নার মতো লাগে। আমার না, যদি এটা কোনো আমি বলি অপরাধ না, থাকে, এটা আমি বলি না, এটা আমি বলি না। আপনি ওই সময় করেন না, এটাতে না, যতটা না আপনি এটাকে পজিটিভ, পজিটিভ বলতে ইতিবাচক অর্থ বলতেছি না, মানে অন্য মানে থিওরিটিক্যালি পজিটিভ অর্থে বলতেছি। ধরেন না আপনার কি, আপনি এটা বলেন যে সে আওয়ামী লীগকে সার্ভ করছে। তো একটা লোক যারা, একটা লোক না, একটা গ্রুপ অফ পিপল যারা আওয়ামী লীগকে সার্ভ করছে, প্রশ্নহীন ক্ষমতার ভোগ করতে দিছে শেখ হাসিনাকে, তাদের এত প্রশ্ন করার অধিকারের জন্য আমরা জুলাই করছি, আমরা আপত্তি নেই কথাটা, রাইট, আমরা করছি। হ্যাঁ, রাইট, তাদের এইবার তাদের আপনি প্রশ্ন এটা ঠিক করার বলছেন, অধিকার। জি। না এবার না না এবার আমি এবার আমার প্রশ্ন, বাক্যটা পছন্দ হয়েছে, হ্যাঁ বলেন, না রাইট। না না শুনেন না, জি, প্রশ্ন করার অধিকার আছে। জি। কিন্তু ধরেন না একটা সোসাইটিতে যদি আপনি এই জিনিসটা না করেন, তাহলে আজকে যারা অনেকগুলো মুক্তিযুদ্ধকে এই সেই বলতেছে যে এটা একটা ষড়যন্ত্র ভারতের, এটার বিরুদ্ধে, এবং আরো 10 ধরনের কাজ করতেছে, 71-এর কথা টানেন, আগে পরের কথা টানেন, সব জায়গায় কিন্তু মোরাল একটা রেসপন্সিবিলিটি বলতে একটা জিনিস আছে। আমি তো বলতেছি না সাংবাদিকদেরকে আপনি গ্রেফতার করেন, কেউ মানে হাসিনার দালালি করছে তাকে তো আপনি গ্রেফতার করেন, এটা আমি বলি না, আমি কখনো বলি নাই। কিন্তু আমি সবসময় আমি নিজে থাকা অবস্থায় কিন্তু বলছি গ্রেফতার না, বরং এটা কি, এটা হচ্ছে যে আপনাকে একটা
আমি নিজে ইউএন কে চিঠি লিখছি জুন মাসে, 2025-এর জুন মাসে, যে আপনারা একটা স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করেন অ্যাবাউট জার্নালিজম এন্ড মিডিয়া ইকোসিস্টেম ইন বাংলাদেশ। এই চিঠি পাঠানো হয়েছে, এটা পরবর্তীতে কার্যকর করা যায় না কেন সেই গল্প আরেকদিন, কিন্তু এই চিঠি আমি পাঠাইছি যে এটা আপনারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং করেন, আসলে কার কতটুকু অপরাধ, কার কতটুকু লজ্জা অপমান, মানে অপরাধ তো আসলে আপনি এইভাবে ঠিক করবেন না। ফৌজদারি অপরাধের কথা যেটা বললেন খালেদ ভাই, হুম। ফৌজদারি অপরাধটা তো আসলে আপনি ফৌজদারি অপরাধ হিসাব কিন্তু আপনার করলে কাছে কি মনে হয় অনেক। জনাব মাহফুজ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে, জনাব মাহফুজ আলমের সরকারে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আটকে রাখাটা কি আমাদের জন্য 2 বছরের বেশি সময়, তাদের জামিন হয় না, এটা কিরকম আপনি আমারে বলেন তো? হ্যাঁ, ফৌজদারি আমি অপরাধ, আমি ফৌজদারি অপরাধটা আমি আসলে আমি দিয়া এটা আমি এটা নৈতিকতা আমি দিয়ে, এটা আইন দিয়ে নৈতিকতা বা মানে এথিক্স এগুলি আসলে বিচার করা যাবে না, আমি এটা আপনার সাথে একমত। কিন্তু তার আমি ভাই বিরুদ্ধে তো আপনি আমি একটা এটা ফৌজদারি অপরাধ দিছেন, মামলা দিছেন, দিয়া তাকে আপনার জেলে আগের রাখতেছেন। আগে আগের টক শোতে আমি হুম, কথা বলে ফেলছি অলরেডি হুম, অ্যাবাউট দিস থিংস, যে সাংবাদিকদেরকে গ্রেফতার এবং এই পুরা হুম, প্রসেসটা। এখন আমি বলছি আপনার আগের কথাটাই যে বলছি, ওই কথাটা আবার রিটারেট করি, হুম, যে আপনার আপনি হচ্ছে যে পুলিশিং সিস্টেমটা, আইন ব্যবস্থাটা, এটা রাতারাতি বদল করতে পারেন না। ফলে আপনাকে অনেকগুলো ইয়ার ভিতর দিয়ে আপনি হচ্ছে যে বিভিন্ন মামলার ভিতর দিয়ে আপনি হচ্ছে ওদেরকে গ্রেপ্তার করছেন, কিন্তু যেটা সংকটটা তৈরি করছে, যেটা আমি মনে করি, আমি নিজের জায়গা থেকে ব্যাখ্যা করি যেটাকে, যেটা আজও পর্যন্ত সংকট, সেই সংকটটা হচ্ছে আপনি লিগাল লিগাল প্রসিডিউরের ভিতরে ঢুকান নেই এদেরকে। আপনি ধরেন না এটাকে একটা হত্যা মামলা করছেন, হত্যা মামলা তো সে হয়তো হত্যার ছিল না, এটা তো ফ্যাকচুয়ালি এটা হুম, অ্যানালাইসিস হবে, পরবর্তীতে এটা কোর্টে হুম, হুম, সবকিছু সাবমিশন হবে, তারপর বোঝা যাবে। কিন্তু আমরা ধরেন না প্রাইমা ফেসি বুঝে নিলাম সে আসলে তো ওই সময় হুম, টিভি স্টেশনে ছিল, সে তো হত্যা করতে যায়নি। হুম, কিন্তু ধরেন না এই মানুষটাকেই আপনি বিচারের আওতায় আনার, বিচারের বলেন, আপনি গণশুনানি বলেন, আপনি 10 ধরনের পদ্ধতি আছে, একটা ম্যাস কিলিং, ম্যাসাকার, জেনোসাইডের পরে 10 ধরনের পদ্ধতি আছে, যে আপনি কিভাবে হুম, এটাকে আপনি হুম, মিটিগেট করবেন, নেগোশিয়েট করবেন। হুম, আমি যে কথাটা বলছি, আপনি এটাকে কিভাবে মানুষের মধ্যে হুম, রিকনসাইল করবেন। আপনাদের সোসাইটিতে এই লোকটা থাকবে, এই হুম, লোকটা তো প্রশ্ন করতে চায়, করুক, কোনো হুম, অসুবিধা নেই। কিন্তু আমি এই জন্য বলছি, তাকে তো এটা আপনার নিজের কাছেই তো, একটা মানুষের কাছে তো গ্লানি লাগার কথা, হুম, যে এতগুলো মানুষের জীবনের উপর দিয়া হাসিনা টিকে ছিল। আমাকে ওই জায়গাটাতে সাপোর্ট আমি করছি, আমি ওর থেকে সুবিধা নিছি, খাম নিছি, হ্যাঁ, প্লট নিছি, সুবিধা নিছি, তারপর হচ্ছে দেশে বিদেশে ঘুরে বেড়াইছি, পত্রিকা স্টেশন দখল হুম, করছি, টেলিভিশন স্টেশন দখল করছি। এই জিনিসটা যদি কারো গ্লানি না জাগে, এবং ওই গ্লানি না থাকা সত্ত্বে যদি সে এসে নতুন নতুন সবক দেয়, প্রশ্ন করা কোনো অপরাধ না, প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু সবক যদি দেয় এবং সে যদি আরেকটা নৈতিক প্যারামিটার তৈরি করতে চায়, তাহলে এটা তো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমার কথা এটাই। আমি শেষ প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে এটি আমার মানে প্রশ্ন না, এটি আপনার কাছ থেকে একটু জানতে চাওয়া, প্রশ্ন না আবার জানতে চাওয়া। সেটি হচ্ছে যে বিএনপি সরকারে 4 মাসের মতো হইল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, হ্যাঁ 4 মাসের মতো হইল। জি। বিএনপি সরকারকে কেমন দেখতেছেন? শেষ মানে উপসংহারের প্রশ্ন। বিএনপি সরকার হচ্ছে যে আসলে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু এই ছাড়া তারা অনেকগুলো ভালো উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, মন কাড়া, নজর কাড়া, তারপর হচ্ছে ধরেন আপনার ডেভেলপমেন্ট উদ্যোগ নিচ্ছে। কিন্তু বিএনপি সরকার একটা অভ্যুত্থানের পরে সরকার হিসাবে, এবং 17 বছর নিপীড়িতদের দলের সরকার হিসেবে আমার মনে হয় যে তাদের শুধুমাত্র ডেভেলপমেন্ট পলিটিক্সটা দরকার, মানে তাদের কাছ থেকে মানুষ চায় না। তাদের কাছ থেকে মানুষ রিকনস্ট্রাকশন, তারা যদি বলে রিকনস্ট্রাকশন করবে, সংস্কার খারাপ শব্দ, এটা প্রফেসর ইউনূসের শব্দ, এনসিবি শব্দ, তো তারা রিকনস্ট্রাক্টই করুক না। তারা এই যে কথাগুলো বললো যে অধ্যাদেশগুলো বাতিল করছে, এগুলো তারা আবার তুলবে, কবে তুলবে এটা তারা আমাদেরকে জানাক। হুম, হুম, যে পুলিশ কমিশন, বিচার, এই সুপ্রিম কোর্টের এগুলো, সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট, তারপর গুম অধ্যাদেশ, এসব যে জিনিসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মানে অনেকে বলে এটা তো হচ্ছে ব্রেইন, বাকিটা হচ্ছে দেহ ছিল, ব্রেইন ছাড়া দেহ চলবে কিভাবে, বাকিটা আপনি রাখছেন, সমস্যা নেই, আপনারা এই গুডউইলটা প্রকাশ করছেন আপনারা। কিন্তু আমার মনে হয় যে বিএনপি ডেভেলপমেন্ট পলিটিক্সটা ভালো করতেছে, যেটা আসলে ডেভেলপমেন্ট পলিটিক্স ইজ আ কন্টিনিউশন অফ হচ্ছে পাকিস্তান পিরিয়ড। আইয়ুব খানও ডেভেলপমেন্ট পলিটিক্স করছে, আরো অনেকেই ডেভেলপমেন্ট পলিটিক্স করছে। ডেভেলপমেন্ট পলিটিক্স নট ব্যাড, আমি এটা বলতেছি না, কিন্তু ডেভেলপমেন্ট এর সাথে সাথে আপনারা এই জনগণ যা চাইছে
জনগণ চাইছে রিকনস্ট্রাকশন অফ দ্য স্টেট। বিএনপির এটা নিজেদের কথা, আমি কইতেছি না, তারা নিজেরাই কইছে এটা। বলেন তারা নিজেরাই যে যে জিনিসটা বলছে, যে জিনিসটা তারা করার প্রতিশ্রুতি দিছে, মানুষকে উদ্বুদ্ধ করছে গত কয়েক বছর, সেই জিনিসটা তারা করতেছে না এবং করার কোনো রোড ম্যাপ আমরা দেখতেছি না। দ্যাট ইজ দ্য স্যাডেস্ট পার্ট। এবং এটা আমি মনে করি যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা হবে বাংলাদেশের রাজনীতিতে ওকে। সামনের দিনগুলোতে। কারণ এটাই হচ্ছে মানুষ, এটা এখানে কোনো কোনো ক্ষেত্রে মানুষ প্রতারণা ফিল করতেছে। এটা শুধু জামাত এনসিপির ইস্যু না, এই ইস্যুটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের মানে কাঠামোটা কেমন ভাবে ইভলভ করবে এত বড় স্যাক্রিফাইসের পরে, সেই প্রশ্ন। এবং বিএনপির কাঁধে এই দায়িত্ব, অনেক বড় দায়িত্ব, এটা ওনারা বুঝতেছেন কিনা আমি জানি না। ওকে, জনাব মাহফুজ আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আমরা আজকে আপনার কথা শুনলাম এবং অনেকগুলি বিষয়ে আপনি আপনার বক্তব্য প্রতিবারের মতোই স্পষ্ট করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ দিই।